আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ। এই যে শ্বাস নিঃশ্বাস আমরা নিতে পারছি না, এই যে আমরা ক্লাসে অ্যাটেন্ড হতে পেরেছি, শ্বাস প্রশ্বাস নিতে পারছি, এটি শুকরিয়া জ্ঞাপন করা উচিত। সমস্ত দুঃখ কষ্টগুলোকে ভুলে যাওয়া উচিত। আমি জানি আজকের লাইভে তোমরা অনেকেই একটু মন খারাপ নিয়ে হয়তো অ্যাটেন্ড হয়েছ, কিছু প্রতিকূলতা উপেক্ষা করে তুমি অ্যাটেন্ড হয়েছ, কিন্তু বিশ্বাস করো, কোনো প্রতিবন্ধকতা, কোনো সমস্যাই কখনো স্টে করে না। সময়ের সাথে সাথে এগুলো চেঞ্জ হয়ে যায়। তাহলে যা ঠিক হবেই, যা সময় স্রোতধারায় মলিন হয়ে যাবে, তার জন্য কেন আমরা মন খারাপ করে বসে থাকব? এটি আমার প্রশ্ন আজকে শুরুতেই তোমাকে। সুতরাং কোনো কারণে মন খারাপ করা যাবে না, চাঙ্গা মন নিয়ে ক্লাস অ্যাটেন্ড হয়ে যাও। ইনশাআল্লাহ আগামী যে সময়টা আমরা কাটাবো, ইনশাআল্লাহ আজকের ক্লাসটা খুব বেশি সময় নয়। সময়টা আমি যদি মেনশন করি তাহলে বলবো যে ইট উইল বি উইদিন অ্যারাউন্ড 75 মিনিটস। তার মানে হয়তোবা দেখা যাচ্ছে যে 1 ঘন্টার একটু বেশি, রাইট? এই 1 ঘন্টার একটু বেশি সময় তোমাদেরকে পূর্ণ মনোযোগ দিতে হবে। আজকের ক্লাসটা সামটাইমস তোমার কাছে একটু তেতো লাগতে পারে, একটু অন্যরকম লাগতে পারে, শুধুই তথ্য আর তথ্য। আজকের ক্লাস করতে যে কেউ একটুও বলবে না মাথার উপর দিয়ে গেল, বুঝতে পারছি না। তোমার কাজ হচ্ছে শুধুমাত্র শোনা, দেখা। যার সাথে বইটা নিয়ে ক্লাস করছো, আলহামদুলিল্লাহ, ব্যাপারটা খুবই মজার হবে। আশা করি অনেকের কাছে পিডিএফও রয়েছে। কাজ হচ্ছে আমি যে তথ্যগুলো দেব তুমি শুধু সেটা মেনে নেবে। মানে এটা একটা সংবিধান, তুমি জানতে না, আমি তোমাকে জানাচ্ছি, তুমি এটা মেনে নাও, রাইট? একটু গেস করো তো আমরা কী নিয়ে আলোচনা করতে চলেছি। মনে মনে একটু গেস করো। আজকের আলোচনায় আমরা এক্ষুনি প্রবেশ করব। আলোচনার শুরুতে তোমাদেরকে বলে দিই যে এই অবিরাম পথ চলা, আমাদের 25টা দিনের পথ চলা, একেবারে 01 থেকে একেবারে 25 পর্যন্ত, কোনোভাবে আমরা ব্রেক দিতে চাই না। ইনশাআল্লাহ আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখেন, আমাদের পক্ষে রাখেন, তাহলে এই সপ্তাহে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমরা 6 দিনে, শনিবার থেকে বৃহস্পতিবার, এই 6 দিনে আমরা প্রায় 12টা ক্লাস করে ফেলবো ইনশাআল্লাহ, রাইট? সো আজকে আমাদের এটি হচ্ছে ডে কত বলো তো? 8। ডে 8-এ আমরা 2টি লেকচার করব। একটি লেকচার হচ্ছে লেকচার 15 এবং আরেকটি লেকচার হচ্ছে 16। ঠিক আছে? সো আমরা এখন ক্লাসে ফিরে যাচ্ছি। পুরো মনোযোগ ক্লাসে থাকবে। আজে বাজে ক্লাসের বাইরে যারা কমেন্ট করবে তাদেরকে একটু চিনে রাখো, আমাকে স্ক্রিনশট পাঠাও, আমরা তাদেরকে লিস্ট করব, রাইট? এই সময়টা তোমাদেরকে আমার কথা শুনতেই হবে, খারাপ লাগলেও শুনতে হবে। তাহলে আমরা এক্ষুনি ক্লাসটা শুরু করছি, রাইট? আচ্ছা, আবহাওয়া অনেকটা খারাপ বোধ করছি, কোনো কোনো জায়গাতে একটু খারাপ আবহাওয়া। তারপরেও প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করে ক্লাসে অ্যাটেন্ড হয়েছ, এটির জন্য শুক্রিয়া। আমি এখনও দেখছি কেউ কেউ শুধু কমেন্ট করছো, কারো কারো কমেন্টে রিপ্লাই দিচ্ছ। দয়া করে আর দিও না। আমরা ফিরে যাচ্ছি ক্লাসে। আমরা আজকে ডিটারমিনার একটা লম্বা লিস্ট দেখব, হ্যাঁ, এবং সেই লিস্ট দেখে আলোচনাটা শুরু করব। তো আজকে আমরা যদি একটু শিরোনামের কথা বলি তাহলে হচ্ছে যে লিস্ট অফ অল determiners and their uses। তো এখানে একটা বিষয় বলা খুব জরুরি যে এই একটা ক্লাসে কিন্তু তোমাদের এটা শেষ হবে না, এই একটা ক্লাসেই শেষ হবে না, হয়তো বা ডিটারমিনারে বেশ কয়েকটা ক্লাস লাগবে বোধ করছি আমি। লিস্ট অফ অল ডিটারমিনার্স অ্যান্ড দেয়ার ইউজেস, অর্থাৎ ডিটারমিনারের একটা লিস্ট এবং তার হচ্ছে ব্যবহার। এটা হলো আমাদের আজকের শিরোনাম। তো আমরা ফার্স্ট একটা কাজ করি, একটা লিস্ট দেখে নিই। ডিটারমিনারকে এলোমেলো না করে ডিটারমিনারের আমরা একটা লিস্ট করে রেখেছি, কারণ এটা মানে দেখলে খুবই বেটার হবে। আমি একটা কাজ করি, আমি একটা পেজেই এই পুরো বিষয়টাকে রাখছি, হ্যাঁ, যাতে করে তোমরা অ্যাট এ গ্ল্যান্স এক নজরে দেখে নিতে পারো। ওকে, এই হচ্ছে আমাদের ডিটারমিনার্সের একটা লিস্ট। ডিটারমিনার্স ফর কাউন্টেবল নাউন। দেখো, আমরা যখন ডিটারমিনার চ্যাপ্টারটা শুরু করি তার আগেই কিন্তু তোমাদেরকে নাউনের দুটো যে আরও একটা ক্লাসিফিকেশান প্রকার, কাউন্টেবল এবং আনকাউন্টেবল, সেটা শিখিয়েছি। তো এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের সঙ্গে ডিটারমিনারের দারুণ সম্পর্ক, সেই জন্য ডিটারমিনারগুলোকে আলাদা করা হয়েছে কাউন্টেবল নাউনের জন্য। আবার কিছু ডিটারমিনার্স রয়েছে ফর আনকাউন্টেবল, মানে নির্দিষ্ট কিছু আনকাউন্টেবল নাউনের জন্য। এখন দেখো, তোমাকে যখন ডিটারমিনার শেখানো হচ্ছে আর তখন যদি তোমার
কন্ট্রোলে না থাকে আনকাউন্টেবল নাউন কোনগুলো? ওই যে অ্যাডভাইস, সিনারি, লাগেজ, ডিসিশন, এরপরে হচ্ছে ব্রেড, সোপ, মনে আছে তো? ওই শব্দগুলোর জন্য ডেডিকেটেড কিছু ডিটারমিনার আছে, সেগুলোই বসে। ওকে, আচ্ছা, এরপরে নাম্বার 3-তে মিক্স ডিটারমিনার্স রয়েছে, মানে এরা অনেকটা গোল আলুর মতো। এরা কাউন্টেবল নাউনের জন্যও বসে, আবার আনকাউন্টেবল নাউনের জন্যও বসে, অনেকটা গোল আলুর মতো। হ্যাঁ, আচ্ছা, সেই ডিটারমিনারগুলোর হচ্ছে এই ভাগ। তো যারা পেইড ব্যাচে যুক্ত আছো, টেনশনে কোনো কারণে, ক্লাসটি শেষ হলেই আমি তোমাদেরকে সেখানে ডিটারমিনার্সের লিস্টগুলো দিয়ে দেব। ওকে, সো ডিটারমিনার্সের আলোচনা শুরু করার পূর্বে আমরা আজকে হয়তোবা ডিটারমিনার্স ফর কাউন্টেবল নাউন এর হয়তোবা কয়েকটা আমরা আলোচনা করতে পারবো। আলোচনা শুরু করার পূর্বে আমি তোমাদেরকে দেখাই যে ডিটারমিনারের আলোচনা থেকে বেসিক্যালি তোমরা কত ধরনের প্রশ্ন পেতে পারো। আগে আমি তোমাদের কয়েকটা টেস্ট দিই, একটু খেয়াল করো। ডিটারমিনার তো আমরা প্রয়োগ শিখবই, বাস্তবিক অর্থে গল্প দিয়ে, প্যাসেজ দিয়ে, ছোট আকারের সেন্টেন্স, প্রায়োগিক বাক্য দিয়ে শিখব, কিন্তু টেস্টটা একটু দেখো। ওকে, সো আচ্ছা, টেস্ট হচ্ছে এটা। আচ্ছা, হতে পারে এরকম একটা কোয়েশ্চেন যে আই হ্যাভ লস্ট মাই পেন। ছোট ছোট বাক্য, মাই পেনের নিচে আন্ডারলাইন থাকবে। এটা একটা প্রশ্ন। প্রশ্নগুলো আমি পরে করছি, খালি প্রশ্নের ধরনগুলো দেখো। এরপরে হচ্ছে আই, কত ধরনের প্রশ্ন হতে পারে? আই স ইয়োর ডট ডট ফেস, এ একটা প্রশ্ন হতে পারে। এরপরে গ্যাপের পরে আরেকটা প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে বোথ, সরি এই জায়গাটায় গ্যাপ হবে, বয়েজ ওয়ার দেয়ার। আচ্ছা, এখানে আন্ডারলাইন করে প্রশ্ন করা হবে, আন্ডারলাইন টুকু অংশের নাম কি? ধরো বলল যে এটা কি নাউন ফ্রেজ, অপশান বিতে অ্যাডজেক্টিভ ফ্রেজ। যখন এগুলো নিয়ে আমি আলোচনা করব তখন বিষয়গুলো আরও বেশি ক্লিয়ার হবে। এখন শুধু একটু ধারণা নাও। একটা কোশ্চেন হতে পারে স ইয়োর ডট ডট ফেস, এই ফিলিং ইন দ্য গ্যাপে প্রশ্ন হতে পারে স্মাইল, বি নাম্বার স্মাইলিং, এই একটা প্রশ্ন হতে পারে। এরপরে এই ধরনের গ্যাপ থেকে প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে এইটা, একটু দেখো, বোথ দ্য, অথবা বি নাম্বার হচ্ছে দ্য বোথ। আচ্ছা, এখানে ক্যাপিটাল যদি স্টার্টিং, সো বোথটাকে আমি ক্যাপিটালে বি করে দিই। আচ্ছা, এ একটা প্রশ্নের প্যাটার্ন। আচ্ছা, এরপরে আরেকটা প্রশ্ন দরকার হতে পারে তোমাদের, সেটা হচ্ছে গিয়ে তোমার সাম ফার্নিচার ডট ডট সোল্ড আউট। তো এখানে হয়তো অপশানে বলবে যে সাম ফার্নিচার, এখানে কি তুমি আর দেবে নাকি তুমি ইজ দেবে, মানে ভার্ব জাতীয় কিছু কারেকশান থাকবে। আরেকটা প্রশ্ন থাকবে মডিফায়ার থেকে, ডিটারমিনার রিলেটেড। হয়তোবা এখানে যেটা প্রশ্ন হবে সেটা হচ্ছে যে উই বোথ ওয়ার টায়ার্ড। আচ্ছা, যারা চেষ্টা করো, তোমরা চেষ্টা করতে পারো, বোথের নিচে আন্ডারলাইন করে বলবে এই বোথের নাম কি। অপশান এ এটা বলবে যে অপশান এ এটা কি ডিটারমিনার, অপশান বি প্রোনাউন, ইত্যাদি ইত্যাদি, এরকম অনেক অপশান থাকবে। আচ্ছা,
এইরকম কিছু আন্ডারলাইন থাকবে, আর আরেকটা থাকবে হচ্ছে সেন্টেন্স কারেকশন, মানে CH চুজ দ্য বেস্ট আনসার, বেস্ট আনসার অর্থাৎ সঠিক আনসারটি খুঁজে বের করো দিয়ে অপশান এতে হয়তোবা বলবে যে আই নিড অল পেপার্স, অপশান বি আই নিড the soap. ওকে, মোটামুটি আমার বিশ্বাস যে প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষাতে এই প্রশ্নগুলোর বাহিরে আর কোনো প্রশ্ন আসবে না। আই হ্যাভ লস্ট মাই পেন, মাই পেনের নিচে আন্ডারলাইন করে বলবে এটার নাম কি। আই স ইউর ডট ডট ফেস, ফিলিং ইন দ্য গ্যাপে কি বসবে, আর ডট ডট বয়েজ ওয়ার দেয়ার, সো বোথ দা নাকি দা বোথ, সাম ফার্নিচার ইজ হবে নাকি আর হবে, মানে এটা হচ্ছে রাইট ফর্ম ভার সংক্রান্ত। আর উই বোথ ওয়ার টায়ার্ড, বোথের নিচে আন্ডারলাইন করে বলবে যেটা কি ডিটারমিনার নাকি প্রোনাউন, এরকম কিছু একটা। আর আরেকটি থাকবে চুজ দ্য বেস্ট আনসার। আমার বিশ্বাস তোমরা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা চিন্তা করে এই ক্লাসটিতে অ্যাটেন্ড হয়েছ এবং যারা বিগত সময়ের প্রশ্নগুলো সলভ করো, আমার বিশ্বাস তুমি বুঝে ফেলেছো ডিটারমিনার থেকে বেসিক্যালি কিন্তু এই ধরনের প্রশ্নগুলোই তোমাকে ফেস করতে হয়। মাশাআল্লাহ, তোমরা অনেকেই কিন্তু দেখছি চমৎকার আনসার করা শুরু করেছো। একটু রাইট আনসারটা মিলিয়ে নাও এবার। এই যে মাই পেন, আমি একটু পরে তোমাদের সেটা শেখাবো, এখনই বলে দিই মাই ইজ ওয়ান কাইন্ড অফ ডিটারমিনার, কারণ ডিটারমিনারের একটা প্রকার গতদিনে জেনেছো, সেটা হচ্ছে পজেসিভ, মনে আছে? সো আমি লিখি পজেসিভ, এই হচ্ছে পজেসিভ, আই মি মাই, হি হিম হিজ, ওইগুলো। সো ডিটারমিনার বা যে পজেসিভ যেটাই থাকুক, এরপরে যখনই একটা নাউন থাকবে ইটস ওকে, এর নাম হবে এনপি, মানে কি বলতো, নাউন ফ্রেজ, মনে আছে তো? এনপি ইজ ইকুয়াল টু নাউন ফ্রেজ। আর যদি কখনো তোমার এই অভ্যাস হয় যে আমি যে এপিসোডের ক্লাসগুলো নিচ্ছি কোনো একটি তুমি করবে এবং মাঝে গ্যাপ দিয়ে আরেকটি তুমি করবে, এভাবে কিছুই হবে না, না তোমার উন্নয়ন হবে, না আমার কোনো কাজে লাগবে, সব মিলে ক্ষতিই হবে। তুমি মেগাবাইট নষ্ট করবে এবং ইংরেজির প্রতি তোমার অনীহাই তৈরি হবে। যার কারণে বলবো যদি শিখতে চাও দয়া করে রেগুলারিটি মেনটেন করো, কেমন? আচ্ছা, তাহলে হিয়ার যেহেতু পজেসিভ ডিটারমিনারের পরে নাউন রয়েছে, সো ইটস নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ গঠনের অনেকগুলো নিয়ম রয়েছে, সেগুলো নিয়ে যখন আমরা নাউন ফ্রেজ বা ক্লজের কথা বলবো সেখানে আলোচনায় আসবে। আই স ইউর ডট ডট ফেস, এখানে আমরা যে সূত্রটা মেনটেন করব সেটি হচ্ছে যদি কোথাও ডিটারমিনার থাকে মাঝের ওয়ার্ডটি হবে অ্যাজেক্টিভ, পরের শব্দটি হবে নাউন, অর্থাৎ ইওরটা একটা ডিটারমিনার, এটাও কিন্তু একটা পজেসিভ। সো ডিটারমিনার আর ফেস শব্দটি হচ্ছে নাউন, অতএব মাঝখানে যে শব্দটি সেটি হবে অ্যাজেক্টিভ। এইখানে অ্যাজেক্টিভ যেটি সেটি হচ্ছে স্মাইলিং। হ্যাঁ, আই স ইউর স্মাইলিং ফেস, এই টাইপের প্রশ্নগুলো হবে, ডিটারমিনার আর নাউনের মাঝখানে গ্যাপ থাকবে। আচ্ছা, ডট ডট একসাথে ডিটারমিনারের সংখ্যা যখন হয় একটু বেশি, তখন কিন্তু ডিটারমিনারগুলোকে সাজানোর একটা প্রসেস রয়েছে। দেখো আমি যখন আলোচনা করব সেখানে তোমরা দেখবে যে বোথও একটা ডিটারমিনার, আবার দাও একটা ডিটারমিনার। এখন দুইটা ডিটারমিনার হলে কে কার আগে বসবে, এটার আমি গতদিন একটা স্ট্রাকচার দিয়েছিলাম, সেইটা অনুযায়ী আমরা ফার্স্টে বসাবো বোথ এবং তারপরে বসাবো দা। বোথ দা, বোথ দ্য বয়েজ ওয়ার দেয়ার, সকল বালকই সেখানে ছিল। অতএব এই ধরনের ডিটারমিনারের এলোমেলো একসাথে 1, 2 বা 3টি পর্যন্ত যখন ডিটারমিনার ইউজ হয় তখন কে কার আগে বসবে এর একটা সিকোয়েন্স তোমাকে কন্ট্রোলে রাখতে হবে। সাম ফার্নিচার, কিছু কিছু ডিটারমিনার আছে আনকাউন্টেবল নাউনের জন্য বসে, তো সেই আনকাউন্টেবল নাউনের জন্য বসার জন্যই বেসিক্যালি কিন্তু সাম ফার্নিচার বেসিক্যালি কিন্তু ভার্বটা কিন্তু সিঙ্গুলারই হয়ে যায়, সাম ফার্নিচার ইজ সোল্ড আউট, কারণ আনকাউন্টেবল নাউন হলে ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয়ে যায়। সাম ফার্নিচার ইজ সোল্ড আউট মানে আনকাউন্টেবল, তো এই জন্য বেসিক্যালি ইজ হয়েছে। সাম থাকার কারণে অনেক হয়তো আর দিতে পারো, যেমন সাম ফ্রেন্ডস, সাম বয়েজ, কিন্তু এখানে ফার্নিচারটা আনকাউন্টেবল হওয়ার জন্য এখানে ইজ হয়ে গেল, এই সামের এই কোনো ভ্যালু সেখানে থাকছে না। এরপর আসো উই বোথ ওয়ার টায়ার্ড, আন্ডারলাইন করা থাকে, আন্ডারলাইন করে বলে এটার নাম কি। হেয়ার বোথ ইটস এনি ওয়ান
প্রোনাউন। ভেরি গুড। বোথটা যদি নাউনের আগে বসতো, বোধ যদি নাউনের আগে বসতো তাহলে কিন্তু সেটা ডিটারমিনার হতো, কিন্তু বোধ যখন কোনো প্রোনাউনের সাথে বসে, উই বোধ, আমরা সকলে, হ্যাঁ, ওয়ার টায়ার্ড। সো যখনই প্রোনাউনের সাথে বোধ থাকে, এগুলো বিস্তারিত আসবে, ওয়েট করো, যেহেতু এটা বেসিক টেস্ট, সেক্ষেত্রে আমি অত এখানে বিস্তারিত যাব না। উই বোথ ওয়ার টায়ার্ড, হেয়ার ইজ আ প্রোনাউন। আর চুজ দ্য বেস্ট আনসার, আই নিড অল পেপার্স। অলের পরে নাউনটা প্লুরাল হতেই পারে, ওকে, হতেই পারে, কিন্তু আই নিড দ্য সোপ, ভুল এখানেই, কারণ সোপ হচ্ছে সাবান, এটি হচ্ছে আনকাউন্টেবল। গত ক্লাস, তার আগের ক্লাসে দেখিয়েছিলাম যে আনকাউন্টেবলের পূর্বে ডিটারমিনার বসে না, কারণ ডিটারমিনার বসতে গেলে বিশেষ কিছু শব্দের আগে, দ্য বার অফ সোপ অথবা আ বার অফ সোপ, সোপের আগে হুবহু দা বসবে না। সো আমাদের বেস্ট আনসার বা সঠিক আনসার হচ্ছে কোনটা বলো তো? সঠিক হচ্ছে এ নাম্বারটা। ব্যাস, তাহলে এবার আমি যেটা দিয়েছিলাম সেইগুলোর, আচ্ছা এটা শর্টকাট টেকনিক। এবার ঝটপট করে আমাকে একটু কমেন্টে জানাও তো, আমি যে কয়টা টেস্ট নিয়েছিলাম, 1 2 3 4 5 6, এই 6টা টেস্টের ভিতরে কাজ 6টা হয়েছে। ঝটপট করে একটু কমেন্টে আমাকে জানান দাও, দ্রুত দ্রুত, আই এম জাস্ট ওয়েটিং ফর ইউ ফিডব্যাক, দ্রুত। ওকে, এই টাইপের প্রশ্নগুলো হয়। এবার আমরা ডিটারমিনারের প্রথম যে প্রকারটা রয়েছে, ডিটারমিনার ফর কাউন্টেবল নাউন, সেইটা নিয়ে একটু আমরা কথা বলি, ঠিক আছে? ওকে, এই ডিটারমিনার ফর কাউন্টেবল নাউন, এই ডিটারমিনার ফর কাউন্টেবল নাউনের ভিতরে আবার দুইটা প্রকার আছে। কাউন্টেবল নাউনের একটা আছে সিঙ্গুলার এবং আরেকটি হচ্ছে প্লুরাল, তাই না? কিছু নাউনকে গণনা করা যায় আর কিছু নাউনকে গণনা করা যায় না। তাহলে আমরা এখানে একটি স্টার মার্ক দেব এবং স্টার মার্ক দিয়ে লিখব যে ডিটারমিনার প্লাস নাউন যেগুলো হচ্ছে সিঙ্গুলার, টেনশন নিও না, আমি খুলে মেলে সুন্দর করে একেবারে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। সো ডিটারমিনার পরের শব্দটি হবে নাউন, যে নাউনটা হচ্ছে সিঙ্গুলার। এই ক্যাটাগরি কিছু আমি তোমাকে ডিটারমিনার এখানে দেখাবো উদাহরণ সহ। এবং আরেকটি হচ্ছে যে ডিটারমিনার প্লাস পরের নাউনটা যদি হয়ে যায় প্লুরাল, পরের নাউনটি কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়, ঠিক আছে? সো ডিটারমিনার প্লাস নাউন সিঙ্গুলার, এর ক্ষেত্রে যেটা যেটা বসবে সেটি হচ্ছে an1 এবং এভরি, এই হচ্ছে 4টা। আর ডিটারমিনার এরপরে নাউন যদি হয় প্লুরাল ইজ ইকুয়াল টু, তার সাথে বসবে হচ্ছে এই 4টা ব্যতীত বাকিগুলো। আমি ইটিসি দিয়ে রেখেছি, দ্যাট মিনস হচ্ছে আমি এই আলোচনাটা শেষ করার পরেও পরবর্তীতে তোমরা যেগুলো পাবে আমি সেগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, ঠিক আছে? সো সিঙ্গুলারের জন্য এটা, প্লুরালের জন্য এটা। এখন আমি ছোট্ট করে একটা যদি তোমাদেরকে এই টেস্ট দিই, ডট ডট বয়েজ ওয়ার দেয়ার, ওকে। এখন ধরো আমি এখানে বললাম যে, ধরো আমি বললাম যে এভরি, ওকে, আর এখানে আমি বললাম ধরো হচ্ছে ম্যানি। এই বাক্যটার একটু পরিবর্তন করে আমি আরেকটু যদি বলি যে বয়, এখানে দিলাম হচ্ছে ওয়াজ। আচ্ছা, একটা বিষয় তোমাদেরকে বলি যে তোমরা টেস্টগুলো দাও আর এনজয় করো, কেমন? ভাবো মনে মনে যা জানো সেটার একটু প্রয়োগ ঘটাও, উপরে যেগুলো আছে সেগুলোর ব্যাখ্যা জেনে যেটা মনে হচ্ছে তুমি সেটা বসাও, ভুল হোক কোনো সমস্যা নেই, এনজয় করতে থাকো। নতুন নতুন প্রচুর তথ্য তুমি পাচ্ছ, জাস্ট গ্যাদার করো, কেমন? এইবার একটু ফিল করো, দেখো বয়টাকে আমি এখানে করেছি প্লুরাল, ওকে, আর বয়টাকে আমি এখানে করেছি সিঙ্গুলার। তার মানে যদি প্লুরাল হয়, প্লুরালের এর ভেতর থেকে একটা হবে অর্থ অনুযায়ী, আর যদি সিঙ্গুলার হয় তাহলে এর ভেতর থেকে একটা অর্থ অনুযায়ী হবে এখানে। তাহলে তোমাকে জানতে হবে ম্যানি যদি কোথাও বসতেই চায় বসবে, তারপরে নাউনটা হবে প্লুরাল। ইয়েস, এদের সম্পর্ক প্লুরালের সাথে। সো হিয়ার ইজ দ্য রাইট আনসার ইজ ম্যানি, ওকে। আর বয়টা যেহেতু সিঙ্গুলার, ম্যানি তো প্লুরালের জন্য বসে, অতএব তুমি এখানে বসবে না বাবা, তোমার এখানে যার প্রাধান্য আসবে সে হচ্ছে এভরি। সো এভরি বয় ওয়াজ দেয়ার, প্রত্যেক বালক সেখানে ছিল। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে নাউনের এই যে মৌলিক দুইটা ক্যাটাগরি দেখলাম আমরা, নাউন সিঙ্গুলার এবং প্লুরাল, এর জন্য কিন্তু আবার কিছু ডিটারমিনার ডেডিকেটেড হয়, আলাদা হয়ে যায়,
ক্লিয়ার? ব্যাস, এবারে আমরা an1 বা এভরি দিয়ে আলোচনাটাকে আরেকটু সামনে এগোতে পারি। ধর আমি লিখলাম ইন আ স্মল SMALL in a small garden, comma, every flowers, আগে দেখতে হবে every flowers was bright। প্রসঙ্গত বলি, আমি কিন্তু এই সেন্টেন্সের ভিতরে কিছু কিছু জায়গা আমি ভুল করে রাখবো। আমি এটাকে বলছি রিয়েল ইউজ, হ্যাঁ, ইউএসই, এটাকে আমি রিয়েল ইউজ বলবো। ওকে, সো আমি একটু মার্কিং করি। ইন এ স্মল গার্ডেন এভরি ফ্লাওয়ার ওয়াজ ব্রাইট। ওকে, এরপরে আমি বলবো যে ওয়ান ট্রি stood tall, one tree stood tall, okay, with a bird singing in it। এটাতে একটা পাখি গান গাচ্ছে। ওয়ান ট্রি স্টুড টল, একটা লম্বা গাছ, সেই গাছে একটা পাখি গান গাচ্ছে। অ্যান্ড অ্যান অ্যান্ডস বলবো হচ্ছে ক্রাউলিং, আর একটা পিঁপড়া কি করছে, মাটিতে গোড়াগড়ি খাচ্ছে, অন দ্য গ্রাউন্ড, GROUND, গ্রাউন্ড। প্রদত্ত বাক্যতে আমি চেষ্টা করেছি an1 এভরি এই তিনটা ডিটারমিনার ব্যবহার করার জন্য। এখন তোমরা আমাকে একটু বলো তোমরা আমাকে যেই বাক্যে ভুল কোথায়। ইয়েস, অনেকে ধরতে পেরেছো। যদি কোথাও এভরি থাকে, এভরি ওয়ান, তারপরে হচ্ছে এ, তারপরে আরেকটি হচ্ছে অ্যান্ড। বিশেষত আমি এই কয়েকটা জায়গার কথা বলি। এভরি থাকলে পরের নাউনটি হবে সিঙ্গুলার, এভরি থাকলে পরের নাউনটি হবে সিঙ্গুলার, অতএব এখানে ফ্লাওয়ার্স হবে না, এখানে ফ্লাওয়ার হবে। এটা আমার একটা ভুল ছিল। তো একটি ছোট্ট বাগানে এভরি ফ্লাওয়ার ওয়াজ ব্রাইট, প্রতিটা ফুল ছিল একেবারে উজ্জ্বল। ওয়ান ট্রি স্টুড টল, একটা গাছ ছিল সেই বাগানে দাঁড়িয়ে লম্বা উঁচু হয়ে। উইথ আ বার্ড সিঙ্গিং ইন ইট, একটা পাখি সেখানে গান গাওয়া অবস্থায় ছিল। অ্যান্ড অ্যান্ডস, অ্যান মানে হচ্ছে একটি, অ্যান থাকলে নাউনটা হবে সিঙ্গুলার, অর্থাৎ এই নাউনগুলো থাকলে এই ডিটারমিনারগুলো থাকলে নাউনটা হবে সিঙ্গুলার। সো এখানে অ্যান্ডস হবে না, এখানে অ্যান্ড হবে। অ্যান্ড আর একটা পিঁপড়া ক্রাউলিং অন দ্য গ্রাউন্ড, সেখানে ছিল কি করছিল, হামাগুড়ি দিচ্ছিল। তো এই যে ছোট ছোট যে পরিবর্তনগুলো, এটা হচ্ছে মূলত ডিটারমিনারের প্রয়োগ, যে ডিটারমিনারের সঙ্গে নাউনের যে সম্পর্ক। এবার একটু রিয়েল লাইফে আসি। আমরা যখন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসি, যেমন হচ্ছে অ্যাডভান্স টিপস দিচ্ছি, মানে আমরা ডিটারমিনার শিখলাম এভাবে প্রয়োগ, কিন্তু পরীক্ষায় তো আর এভাবে আসে না। পরীক্ষায় একটু অন্যভাবে আসে। কিভাবে আসে? পরীক্ষায় আসবে এভরি ফ্লাওয়ার ওয়াজ ব্রাইট, ঠিক আছে? দিয়ে এভরি নিচে আন্ডারলাইন করে বলবে যে এটার নাম কি। তো বলবে যে অপশান এ। এটা কি অপশানে ডিটারমিনার নেই, তাই আমরা ডিটারমিনারের জায়গাটাকে অ্যাডজেক্টিভে রূপান্তর করতে পারি। বাট এখানে ছোট্ট একটা পরিবর্তন হলো, যদি কোনোভাবে অপশানে ডিটারমিনার থাকতো, কথার কথা ডিটারমিনার থাকতো, তাহলে কোনোভাবেই আমরা অ্যাডজেক্টিভে যেতে পারতাম না। সো ডিটারমিনার ইজ দ্য বেস্ট আনসার, এটা যেন মনে থাকে তোমাদের। সো অপশানে পরীক্ষায়, প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি এমন থাকে, তাহলে অবশ্যই এটাকে আমরা বেস্ট বলবো। এখন আধুনিক গ্রামার কোনোভাবেই এইটা মানতে রাজি নয়, কারণ আধুনিক গ্রামার বলে যে অ্যাডজেক্টিভ হতে গেলে তার তিনটা ডিগ্রি থাকতে হবে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। যেহেতু এভরি তিনটা ফর্ম নেই, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ নেই, অতএব এটি অ্যাডজেক্টিভ নয়, এটি হচ্ছে ডিটারমিনার। আর এই কারণেই পার্টস অফ স্পিচের আলোচনার সময় আমি তোমাদের বলেছিলাম যে পার্টস অফ স্পিচ 8 প্রকার, তার পরবর্তীতে 9তম যে প্রকারটা, সেটি হচ্ছে ডিটারমিনার। সো ডিটারমিনারকে পার্টস অফ স্পিচের একটি প্রকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, যেটা হয়তো বা তোমাদের অনেকের কাছে নতুন লাগতে পারে, বাট এটাতে তোমরা একটু ইউজ টু হওয়া খুব জরুরি।
আচ্ছা, এই হচ্ছে অ্যাডভান্স টিপস যে এই সাদামাটা প্রশ্নটা ঘুরে এইভাবে আসতে পারে। এরপর আসো, ওয়ান ট্রি স্টুড টল উইথ আ বার্ড। আচ্ছা, ওয়ান ট্রি স্টুড টল, আমি এটা বললাম যে একটা গাছ লম্বা হয়ে দাঁড়িয়ে আছে। ওকে, সো এখানে ওয়ানের নিচে আন্ডারলাইন করে বলবে যে এই ওয়ানটার নাম কি, এই ওয়ানটার নাম কি। অপশান হিসেবে ধরো আমি কথার কথা এবার একটু চেঞ্জ করে দিলাম, আমি বললাম যেটা কি নাউন, এটা ভার্ব, এটা অ্যাডজেক্টিভ, এটা ডিটারমিনার। তাহলে তুমি বলবে যে স্যার আপনি একটু আগে শিখিয়েছেন ওয়ান হচ্ছে একটা ডিটারমিনার, এবং এটা যে ডিটারমিনার তার প্রমাণ হচ্ছে সেটা নাউনের আগে বসেছে। সো ডিটারমিনার প্লাস পরের শব্দটি কি, নাউন। তো যেহেতু আমার অপশানে ডিটারমিনার রয়েছেই, তাই আমি একেবারে খুবই আত্মবিশ্বাস নিয়ে বলবো যে ইটস আ ডিটারমিনার। আমি কোনোভাবেই এটাকে অ্যাজেক্টিভ বলতে যাব না। ডিটারমিনার অপশান না থাকলে আমি অ্যাজেক্টিভ ভাবতাম, কিন্তু সময় স্রোতধারায় এই প্রশ্নটাই চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে কেমন হবে দেখো, বলবে যে ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি প্রপারলি। এইখানে ওয়ানের নিচে আন্ডারলাইন থাকবে, এবং ধরো এখানে অপশান হিসেবে এখন বলবে যে এটার নাম কি। ধরো নাউন দেওয়া হলো, অপশান বি প্রো নাউন দেওয়া হলো, অপশান সি ডিটারমিনার দেওয়া হলো, ডিটারমিনার দেওয়া হলো, অন্যান্য কিছু আর দেব না। তাহলে বলো তো এই বাক্যতে ওয়ানের নাম কি হবে? তুমি যদি একেবারেই ওই বিষয়টা বিশ্বাসী হয়ে থাকো যে ওয়ান স্যার আপনি দেখিয়েছিলেন এটা একটা ডিটারমিনার, সারা জীবনই ডিটারমিনার থাকবে, ব্যাপারটি এরকম নয়। যদি নাউনের পূর্বে বসে তবেই ডিটারমিনার। এখানে কি কোনো নাউন রয়েছে? নো। সো সূত্রটা হচ্ছে ওয়ান এর পর যখনই কোনো একটা ভার্ব আসবে, ওয়ানের পর যখনই কোনো একটা ভার্ব আসবে, তখনই এই ওয়ানটার নাম হয়ে যাবে প্রোনাউন। কেন প্রোনাউন? কারণ প্রোনাউন তো অবশ্যই সাবজেক্টের অবস্থানে বসতেই পারে। এটার নাম হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। যখন আমি প্রোনাউন নিয়ে কথা বলবো সেখানে তোমরা একটা লিস্ট পাবে, ওয়ান, সামওয়ান, এনিওয়ান, এনিবডি, নোবডি, হ্যাঁ, এই টাইপের শব্দগুলো। সো ওয়ান ইটস দ্য ইনডিফিনিট প্রোনাউন। সো হিয়ার প্রোনাউন ইজ দ্য রাইট আনসার। দেখো, সবাই সফল হয় না, যারা শেষ পর্যন্ত লেগে থাকে তারাই সফল হয়। এই আয়োজনটা হয়তো অনেকেই শুরু করেছে, কিন্তু জানি না শেষ পর্যন্ত কতজন শেষ করতে পারবে। কিন্তু আমার বিশ্বাস, এবং এটাই বাস্তবতা, শেষ পর্যন্ত যারা লেগে থাকবে তারা যা পাবে তা তাদের বিগত অনেক বছরের শূন্যতা পূরণ করে দেবে ইনশাআল্লাহ। ওকে, সো এই একই ওয়ানটাকে আমরা বললাম ডিটারমিনার, এই একই ওয়ানটাকে আমরা বলছি প্রোনাউন। এই হচ্ছে আমাদের বাস্তবিক শেখা, যেটা বাক্যে দেখলাম যে ওয়ানের পরে সিঙ্গুলার, ওয়ান কিন্তু ট্রিজ হবে না। ওকে, এটা বাস্তবিক শিক্ষা, লেখার ক্ষেত্রে প্রয়োগ করব। আর যখনই প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যাব তখন এই প্যাটার্নগুলোতে আমরা অভ্যস্ত হব, কখন হবে ডিটারমিনার, কখন হবে প্রোনাউন। ওকে, আর এগুলো তো আমি আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি, সুতরাং টেনশনের কোনো কারণ নেই। ব্যাস, এই মোটামুটি হচ্ছে এ এন আর হচ্ছে ওয়ান অ্যান্ড এভরি, মোটামুটি এইটুকু জানলেই হয়। এরপরে ধরো পরবর্তী অংশে আসি আমি, ডিটারমিনার প্লাস নাউন প্লুরাল। প্লুরালের সঙ্গে যে ডিটারমিনারগুলো ইউজ হয়, আচ্ছা সেইটা দিয়ে আমি ছোট্ট একটা গল্প বলতে পারি। সেটা হচ্ছে সি দ্য ডগস। ধরো বললাম যে সি দ্য ডগস, একটু বিস্ময় নিয়ে বলছি যে কুকুরটিকে দেখো। ওকে, কুকুরটিকে দেখো, সি দ্য ডগস, বোথ ডগ ইজ বিগ, উভয় কুকুরই হচ্ছে অনেক বড়। ওকে, এরপরে বলবো যে দিস dogs are brown, এই কুকুরগুলো ব্রাউন কালারের অর্থাৎ বাদামি রঙের। এরপরে বললাম অ্যান্ড দোজ ডগস, ওই কুকুরগুলো, দোজ ডগস,
ওই কুকুরগুলো, অ্যান্ড দোজ ডগস ওই কুকুরগুলো, তাহলে এই কুকুরগুলো ওই কুকুরগুলো, ঠিক আছে, কুকুরগুলো আর হোয়াইট, ওইগুলো হচ্ছে সাদা সাদা। এরপরে বললাম যে ম্যানি ডগ লাইক টু প্লে, অনেক কুকুরই খেলতে পছন্দ করে। কি নিয়ে বলো তো? ফুটবল নিয়ে, চামড়ার জুতো নিয়ে, হ্যাঁ, এগুলো নিয়ে খেলতে পছন্দ করে। অ্যানিওয়ে, এই বাক্যটা আমি যেটা দিয়েছি রিয়েল ইউজ, শিরোনাম হচ্ছে আমাদের রিয়েল ইউজ। এভাবে তুমি লিখবে, লিখতে যে এগুলোর ব্যবহার করবে, ব্যবহার করতে যে কখনো যেন এমন ঘটনা না ঘটে যে বোথ দ্য ডগ বা বোথ ডগ, তুমি বোথের পরে ডগটাকে সিঙ্গুলার রেখেছ। নো, সো বোথের ডিমান্ড হচ্ছে কি বলতো, এরা প্লুরাল নাউনকে রিপ্রেজেন্ট করে বা প্লুরাল নাউনকে ইন্ডিকেট করে। সো যেহেতু তুমি বোথ পেয়েছ, আচ্ছা, এটা কি নাউন প্লুরালের ক্ষেত্রে বোথ ছিল? বোথ মেনি, আমার এখানে মনে হয় একটু মিস্টেক হয়েছে, দেখি উপরে আমি দিয়েছি কিনা। ওকে, সো এখানে ছাড়া পড়েছে আমার, সেটি হলো এখানে বোথ হবে একটা, হ্যাঁ, BOTH, বোথ, এটাই ভাবছিলাম। ওকে, সো বোথ যখনই থাকবে নাউনটা কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে। সো এখানে বোথ ডগস হবে, আর যখনই তুমি বোথ ডগস করলে তখন আর ইজ হবে না, আর হবে। তাহলে কি হলো? বোথ ডগস আর, বোথ ডগস আর ইয়ারি, বোথ ডগস আর বিগ। ওকে, উভয় কুকুরগুলোই বেশ বড়। দিজ ডগস, এই দিজ আর এই দোজ নিয়ে যাদের সমস্যা তাদের ক্ষেত্রে একটা ছোট্ট সমাধান দিই আজকের পরে, আর যেন কোনো দিনই এই ভুলটা না হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, সেটা হলো যে সিঙ্গুলার আর হচ্ছে প্লুরাল। ওকে, সিঙ্গুলার এবং প্লুরাল, সেটা হলো আমরা বলি হচ্ছে দ্যাট, দিস, আরেকটা কি দ্যাট। তাহলে দিস মানে কি? দিস মানে হলো এইটা, আর দ্যাট মানে হলো ওইটা, তাই না? তাহলে দিস যদি থাকে প্লুরালে যে, সেটা THESE দিস হবে, আর দ্যাট যদি থাকে সেটা প্লুরালে যে দোজ হবে, THOSE দোজ হবে। এই ছোট্ট জিনিসটা অথচ ভুল করে একেবারেই গণহারে হাজারো শিক্ষার্থী। আমার মনে হয় এটি জেনে রাখা খুব জরুরি, এবং এটা জানলে যেটা হবে, যেমন আমি যদি বলি যে দিস পেন, বলতে পারি, অর্থাৎ দিজের পরে হবে সিঙ্গুলার, কিন্তু যখন আমি বলবো যে দিস পেন, এটা মারাত্মক ভুল, THESE দিস, কারণ দিজের কাজ হচ্ছে প্লুরাল, এ নিজে প্লুরাল এবং পরে নাউনটাকে প্লুরাল করে ফেলবে। সো দিস পেন্স, এই জায়গাটা একটু লক্ষ্য করো, উদাহরণ দেখলেই বোঝার কথা। হ্যাঁ, এখানে ইজি মানে এক্সাম্পল অফ গ্রেটিয়া, এক্সাম্পল দিলাম। ওকে, আবার দ্যাটের ক্ষেত্রে আমি বাংলায় যখন বলবো ওইটা, সো তাহলে কি দ্যাট পেন, দ্যাট পেন, দ্যাট পেন মানে হচ্ছে ওইটা। কিন্তু যখন বলবো ওইগুলো, THOSE দোজ, তখন কি দোজ পেন বলতে আমি পারবো না? রে বাবা, দোজের কাজই হচ্ছে প্লুরাল নাউনকে রিপ্রেজেন্ট করা। সো প্লুরাল নাউনে আগেই দোজ বসবে এবং ডেফিনেটলি সেটা পেন্স হয়ে যাবে। তাহলে ক্লিয়ার? দিজের প্লুরাল হচ্ছে এই দিজ, আর দ্যাটের প্লুরাল হচ্ছে এই দোজ। হ্যাঁ, প্রথম অবস্থায় হয়তো বা একটু কষ্ট হতে পারে, কিন্তু দয়া করে এগুলো একটু মনে রেখো, ঠিক আছে? ওকে, এবারে আসো, এই যে বাক্যতে আমরা বোতের ব্যবহার দেখলাম, এরপরে দিজের ব্যবহার দেখলাম, দোজের ব্যবহার দেখলাম, ম্যানির ব্যবহার দেখলাম। এখানে আরও একটা ভুল হয়ে রয়েছে, সেটি হচ্ছে যে ম্যানির পরে নাউনটা কিন্তু প্লুরাল হবে, সো ম্যানি ডগস, ঠিক আছে? আমি ম্যানি দেওয়ার সঙ্গে সঙ্গে এই শব্দগুলো কোনো একটি বসানোর সঙ্গে সঙ্গেই নাউনের দিকে আমার নজর যেতে হবে। আমি এমন অনেক শিক্ষার্থীকে দেখেছি যারা ফ্রি হ্যান্ড লিখতে যে, কোনো কিছু করতে যে ধুম করে এই ভুলটা করে। ভুলটা কোথায়? যে তারা বুঝে ওঠে না যে ম্যানি এমন একটা ডিটারমিনার, সে নাউনটা প্লুরাল করেই ছাড়বে। আর এইটা যখন তুমি অনেক বেশি স্টাডি করবে, তখন নিজের অজান্তেই এগুলো তোমার কন্ট্রোলে চলে আসবে। এখন হয়তো বা তোমাকে রুলস বুঝে মেনে লিখতে হয়, কিন্তু একসময় স্বতঃস্ফূর্তভাবে কলমের কালি মানে কলমের মাথা দিয়ে অটোমেটিক্যালি সঠিকটাই বের হবে। তুমি কখনোই বলবো না ম্যানি ডগ, অটোমেটিক্যালি কলম লিখে দেবে, মুখ দিয়ে বের হবে ম্যানি ডগস, রাইট?
যেমন এখন তোমাদের অনেকের মনে হচ্ছে যে সর্বনাশ, এত রুলস, এত কিছু মনে রাখবো কিভাবে। তোমার কাজ হচ্ছে শুধুমাত্র শোনা, দেখা, তাৎক্ষণিক বোঝা। মহান আল্লাহ আমাদেরকে আলহামদুলিল্লাহ অপার একটি সম্ভাবনা দিয়েছেন, আমাদের ব্রেন দিয়েছেন। আমরা যা শুনবো তাই আসলে ধরে রাখতে পারবো, শুধুমাত্র তোমাকে অ্যাটেনশন দিতে হবে, মনোযোগ। ঠিক আছে, এই মনোযোগ দাও, ইনশাল্লাহ সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই যে ডিটারমিনারগুলো বসিয়েছি, এই সবগুলোই হচ্ছে ডিটারমিনার। এই সবগুলো ডিটারমিনার। কেন ডিটারমিনার বলো তো? কারণ সবগুলোই নাউনের পূর্বে বসেছে, সবগুলোই নাউনের পূর্বে বসেছে। তার মানে ডিটারমিনার ইজ ইউজড বিফোর নাউন। ডিটারমিনার ইজ ইউজড বিফোর নাউন, এই কথা কখনোই ভুলে যাওয়া যাবে না। আর যখন এই ডিটারমিনারগুলো নাউনের পূর্বে ছাড়া অন্য কোথাও বসবে, তখনই তার নাম ডিটারমিনার থাকবে না, অন্য কিছু হয়ে যাবে। যেটা অ্যাডভান্স টিপস নামে আমি তোমাদেরকে দিচ্ছি, যেটা তোমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এটি একটি সঞ্চয়। কারণ তুমি যা শিখছো সকল জায়গায় যেন লাগে, সেইটি আমরা মাথায় রাখবো। যেমন ধরো আমি একটা কোশ্চেন দিলাম যে বোথ উইম্যান ওয়ার বাংলাদেশি, BANGLADESHI, বাংলাদেশি। বোথ উইম্যান ওয়ার বাংলাদেশি, আমি বোথের নিচে আন্ডারলাইন করলাম। আরেকটি বাক্যতে বললাম যে বোথ অফ আস ওয়ার হ্যাপি, বোথ অফ আস ওয়ার হ্যাপি। ওকে, আরেকটি বাক্যতে বললাম যে হি ইজ বোথ চেয়ারফুল অ্যান্ড ওয়ারিড। সে একই সাথে কিছুটা চেয়ারফুল মানে উৎফুল্ল, এবং একই সাথে সে কি বলে চিন্তিত। এখানেও বোধ, এখানেও বোধ, এখানেও বোধ। এবার বলো দেখি কোন বোধকে তুমি কি নামে জানবে। অ্যাটলিস্ট একটা জিনিস তোমাকে খেয়াল করতে হবে, বোধ হচ্ছে ডিটারমিনার। ওকে, এই বোধের কথাই ধরি। বোধ যদি ডিটারমিনার হতে চায় তারপরে নাউন থাকতে হবে। নাউন আছে তো, অতএব এটি দেরি করা যাবে না। এইখানে আমরা যখনই পেয়েছি বোধ প্লাস হচ্ছে নাউন, ওকে, সো এই বোধের নাম হচ্ছে ডিটারমিনার, শর্টকাটে ডিইটি। ক্লিয়ার? ওকে, সো ডিটারমিনার বলার সঙ্গে সঙ্গে মাথায় যেন আসে ডিটারমিনার প্লাস হচ্ছে নাউন থাকবে। এবার আসো, যদি কখনো নাউন না থেকে প্রোনাউন বা অন্য কিছু থাকে, বোথ অফ আস, বোথ অফ দেম এটসেট্রা, যখনই মাঝে অফ ঢুকে যায় তখন কিন্তু সেটা প্রোনাউন হয়ে যায়। এটা কিন্তু প্রোনাউন, এটা সাবজেক্ট অবস্থানে বসেছে। অতএব এই বোথের নাম কিন্তু এখানে ডিটারমিনার নয়। ডিটারমিনার যে নয় এটা নিশ্চিত হতে হবে, কারণ এরপরে নাউন নেই রে বাবা। ঠিক আছে, আচ্ছা, সো বোথটাকে এখানে আমরা বলছি প্রোনাউন। তাহলে যখনই বোথ অফ থাকে ডট ডট সামথিং, তখন সেই বোথের নাম, অথবা আরেকটি হচ্ছে যখন আমরা কোনো হচ্ছে যে প্রোনাউনের পরে বোথ ইউজ করি, প্রোনাউন। এই এক্সাম্পলটা তোমাদের দিয়েছিলাম, সেটা হচ্ছে উই বোথ ওয়ার টায়ার্ড, এরকম। হ্যাঁ, প্রোনাউনের পর যদি বোথ থাকে, ঠিক আছে, উই বোথ ওয়ার টায়ার্ড, এই প্রোনাউনের পর যদি বোথ থাকে, এই সব ক্ষেত্রে এই বোথগুলোর নাম হচ্ছে প্রোনাউন। ঠিক আছে, প্রোনাউনের পর ডাবল প্রোনাউন। একটা এক্সাম্পল দিয়েছিলাম, যারা ভুলে গেছো তাদের জ্ঞাতার্থে দিলাম আমি। সেটি হচ্ছে যে উই বোথ, আমরা সকলে ওয়ার দেয়ার, সেখানে ছিলাম। তাহলে এখানে উইটাও প্রোনাউন, বোথটাও প্রোনাউন। বোথ দিয়ে উইটাকে আরেকটু বেশি মডিফাইড করা হয়েছে, ইমফ্যাসিস করা হয়েছে, আমরাই সকলে ওয়ার দেয়ার, সেখানে ছিলাম। ওকে, তাহলে বোথটাকে এখানে বলছি আমরা প্রোনাউন। এবার বলো তো এই বোথের নাম কি? ইয়েস, এটা জানতে হবে তোমাকে, যে যখন কোনো বোথের সঙ্গে ডট 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 অ্যান্ড লাগানো থাকে। ইংরেজিতে এরকম কিছু শব্দ আছে যার সঙ্গে আরেকটা সম্পর্ক রয়েছে, সেগুলো নিয়ে পরে কথা বলবো। আইদার ডট ডট অর, এখানে দেওয়ার মনে হয় সময় এসেছে, আইদার ডট ডট অর। এরপরে হচ্ছে নাইদার ডট ডট নর, ঠিক আছে। এরপরে আরেকটি আছে বহুল প্রচলিত, নট অনলি ডট ডট বাট অলসো, বাট অলসো, বাট অলসো। এই যে আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নর, একটার সঙ্গে আরেকটা যে সম্পর্ক দেখছো না, এই যে বোধ থাকার কারণেই কিন্তু এই পাশে অ্যান্ড আছে। সুতরাং তুমি নিশ্চিত হয়ে যাও, দে আর কল্ড কনজাংশন। এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে কনজাংশন। যুক্ত করেছে দুটি ওয়ার্ডকে, দুটি ফ্রেজকে। এই চেয়ারফুল এবং অরিড, উৎফুল্ল এবং বিষণ্ণ, এই দুইটাকে যুক্ত করেছে বোথ এবং অ্যান্ড। ওকে, সুতরাং
জিনিস একটা হলেও স্থান ভেদে তার কিন্তু ফ্লেভার চেঞ্জ হয়ে যায়, আর তোমরা পারো না বিকজ তোমরা শুধু হয় ডিটারমিনারটা শেখো নতুবা অন্য কোনো একটা শেখো, কিন্তু এটা যে আরও অনেক বিষয়কে ডিফাইন করে সেটি অবশ্যই তোমাকে জানতে হবে। ঠিক আছে, ওকে। এরপরে দিস এবং দোজ এর ব্যবহার তো আমি স্পেশালি এখানে দেখালাম। এবার ম্যানি নিয়ে কথা বলে আজকের আয়োজনটি শেষ করব। যেমন ম্যানিটাকে তুমি ডিটারমিনার বলতেই পারো, যেমন তুমি বললা এই বাক্যটায় আমি এখান থেকে টেনে নিয়ে আসি। আচ্ছা, আর এই বাক্যটা দিতে দিতে আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি, কারা নিয়ত করেছো যে 50টা ক্লাস ইনশাআল্লাহ করে ছাড়বে তারা একটু কমেন্টে লিখো তো দেখি। উৎফুল্ল আর উচ্ছ্বসিত কারা? ম্যানি ডগস লাইক টু প্লে, জেনেছো ম্যানি ইটস আ ডিটারমিনার। কেন ডিটারমিনার? কারণ ডিটারমিনার ডিমান্ড হচ্ছে তারপরে নাউন থাকবে, অবশ্যই নাউন রয়েছে, অতএব আমরা এটাকে ডিটারমিনার বলতেই পারি এবং খুব আত্মবিশ্বাস নিয়ে। কিন্তু কোনো একটা বাক্যতে যদি দেখো যে এরকম রয়েছে যে ম্যানি অফ হিজ ফ্রেন্ডস, তার অনেকগুলো বন্ধু ওয়েন্ট টু কলেজে গিয়েছিল। ম্যানি অফ হিজ ফ্রেন্ডস, তার অনেকগুলো বন্ধুই কলেজে গিয়েছিল। তাহলে কি হবে? প্রথম কথা, ম্যানির পরে তো নাউন নেই, অফ অন্য কিছু, ওই আগের মতো বোথ অফ, সাম অফ, ম্যানি অফ, এইগুলোর পর যখন অফ থাকে তখন সেটি কি হয়ে যায় বলো তো? সেটি হয়ে যায় প্রোনাউন, মানে আগের মতোই। একটা ইংরেজিতে মজার জিনিস কি জানো? প্রতিটা জিনিসেরই একটা সামঞ্জস্যতা থাকে, ওইটার আদলেই কিন্তু হয়। অনেক জিনিস হতে পারে কিন্তু সেগুলো একত্রিত করলে তার একটা নির্দিষ্ট ফ্রেম তৈরি হয়। এই টাইপের যতগুলো আছে, অ্যানি অফ, সাম অফ, নান অফ, অথবা বোথ অফ, ম্যানি অফ, মাচ অফ, যখনই তুমি এগুলো পরে অফ দেখতে পাবে কোনো কথা নেই, তার নাম হয়ে যাবে প্রোনাউন। ওকে, অ্যান্ড লাস্ট একটা টেস্ট দিয়ে দিই, দেখি ম্যানি দিয়ে এই টেস্টের আনসার তোমরা কতজনে করতে পারছো। ধরো বলা হচ্ছে যে সাম পিপল উইল কাম, কিছু মানুষ আসবে, বাট ম্যানি উইল নট, মানে অনেকে আসবে না। এই ম্যানির নিচে আন্ডারলাইন করে বলা হচ্ছে এই ম্যানিটার নাম কি? অপশান এ, এটা কি ডিটারমিনার? অপশান বি, এটি কি প্রোনাউন? অপশান সি, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ, ইত্যাদি। এই হচ্ছে অপশান। ব্যাস, সব শেষ। এই টেস্ট দিয়ে শেষ করব, সামনের দিনে আরও আগাবো। এবং মনে রাখো যে একটু একটু করে তোমরা যে কি পাচ্ছ এইটা যদি ফিল না করো তাহলে সত্যিই মনে হবে যে 1 ঘন্টা নষ্ট করলাম। কিন্তু যদি অনুধাব করো এবং আমি যা দিচ্ছি সেইগুলো যদি নোটস করো এবং বারবার রিভিউ করো, বিশ্বাস করো ইংরেজির সমস্ত ঘাটতি পূরণ হয়ে যাবে। সাম পিপল, POPLE বাবা, সাম পিপল উইল কাম, কিছু মানুষ আসবে। সাম পিপল, এইখানে সামটা কিন্তু ডিটারমিনার। ওকে, যা হোক, ম্যানিটার নাম কি? কিছু মানুষ আসবে কিন্তু অনেকেই আসবে না, উইল নট কাম, মানে এখানে কামটাও লুকোনো আছে। আর ম্যানি পিপল কথাটি কিন্তু এখানে লুকোনো আছে, PEOPLE, পিপল লুকোনো আছে। তো লুকানো আছে থাক না, কিন্তু যখন সাবজেক্ট অবস্থানে বসবে, এটা তো ভার্ব, তার আগে সাবজেক্ট, যখন সাবজেক্ট অবস্থানে ম্যানি বসবে, ওকে, সো আমি লিখবো যে ম্যানি প্লাস এরপরে ভার্ব, তার মানে যখনই এ সাবজেক্ট অবস্থানে বসবে তখনই ওর নাম হয়ে যাবে প্রোনাউন, তখন তার নাম হয়ে যাবে কি? প্রোনাউন। ক্লিয়ার? সো ম্যানি উইল। এই সেম বাক্যটাই যদি কোনোভাবে তোমাকে বলে যে এইবার এটার নাম কি বলো তো, যেমন আগেরটা ম্যানির পরে পিপলের কথা উল্লেখ নেই, কিন্তু এবার পিপলের কথা উল্লেখ আছে। এইবার কিন্তু আর কোনো রেহাই নেই। এইবার যেহেতু পিপল শব্দটি নাউন আছে, সুতরাং আমরা বলবো এখানে সূত্র পড়েছে যেটা ডিটারমিনার প্লাস হচ্ছে নাউন, অর্থাৎ ম্যানি তো ডিটারমিনারই, তারপরে যেহেতু নাউন বসেছে অতএব ম্যানিটাকে আর ডিটারমিনার অস্বীকার করার কোনো কারণ নেই। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, আশা করি ক্লিয়ার হয়েছ। আর যতটুকু আনক্লিয়ার আছে তোমাদের কাজ হচ্ছে অবশ্যই তোমরা অতটুকু ক্লিয়ার হয়ে যাবে এই ক্লাসটি শেষে যখন আবার রিভিশনে যাবে। ব্যাস, এখন আমরা একটু শীতে লাইনে যাব, ইসলামিক একটি সং নাশিদ শুনবো এবং তারপর ফিরে আসবো আরও একটি ক্লাসে।
আর এর ভিতরে তোমাদের আজকের এই হয়ে যাওয়া ক্লাস সম্পর্কে একটু অনুভূতি জানাতে থাকো। আলহামদুলিল্লাহ, যারা থাকতে পেরেছো আমার সকল কৃতজ্ঞ শিক্ষার্থীদের জন্য রইল দোয়া। ইনশাআল্লাহ দোয়া রাখি যেন শেষ পর্যন্ত থাকতে পারো। ওকে, সো এখন কোনো কথা হবে না, একটু জরুরি কাজগুলো সেরে নাও। ক্লাস শুরু হবে, আমরা আশা করছি 4 মিনিটের মধ্যেই আমরা ক্লাসটা শুরু করব। সো ওকে, সো তোমরা এখন একটু ফ্রেশ হয়ে নাও। জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। কোনো সময় আমি যেন, কোনো সময় আমি যেন ভুলি না তোমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। প্রেম আর ভালোবাসা শুধু তোমার সাথেই হয়, তুমি ছাড়া অন্য কেহ এত আপন নয়। প্রেম আর ভালোবাসা শুধু তোমার সাথেই হয়, তুমি ছাড়া অন্য কেহ এত আপন নয়। তাই তো সবার আগে খুঁজেছি তোমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। যখন আমার কেউ ছিল না তখন ছিলে তুমি, যখন আমার কেউ রবে না তখন রবে তুমি। যখন আমার কেউ ছিল না তখন ছিলে তুমি, যখন আমার কেউ রবে না তখন রবে তুমি। চাই না প্রভু আমি হারাতে তোমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। আমার হৃদয় দাও ভরিয়ে তোমার আলো দিয়ে, দুঃখ যত দাও ঘুচিয়ে তোমার রহম দিয়ে। আমার হৃদয় দাও ভরিয়ে তোমার আলো দিয়ে, দুঃখ যত দাও ঘুচিয়ে তোমার রহম দিয়ে। আপন করে নাও প্রভু গো আমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। ওয়েলকাম ব্যাক। আলহামদুলিল্লাহ আবারও ফিরে আসলাম আরও একটি লেকচার নিয়ে। শুক্রিয়া মহান আল্লাহর কাছে যে এক এক করে আমরা 16তম লেকচারে হাজির হতে পেরেছি। 16তম লেকচার দেখতেই পাচ্ছ, ডিটারমিনার্সের বাকি আলোচনা। শুরুতে এটা বলে দিই, কিছু কিছু জায়গায় তোমার কাছে কঠিন লাগতে পারে, কোনো কোনো জায়গা তোমার কাছে অস্পষ্ট মনে হতে পারে। দয়া করে ধৈর্য নিয়ে তুমি ক্লাসটা শেষ করো এবং তারপর কি করতে হবে বলো তো? ইয়েস, অবশ্যই সেটা রিভিশন করতে হবে। আমি বারবার রিভিশনের কথা বলি, বিকজ এই রিভিশনটাই হচ্ছে মূল। আমরা নতুনগুলো মনে রাখতে পারি কিন্তু পুরনোগুলো কি হয়, ভুলে যাই।
তো ইনশাআল্লাহ আমরা এই জিনিসটা সবসময় অব্যাহত রাখবো, যাতে করে আমরা নতুনের সাথে পুরনো তথ্যগুলোকে মিক্স আপ করতে পারি। তোমাদের প্রত্যেকের জন্য দোয়া, যারা নাছোড় বান্দা হয়ে আমার সঙ্গে লেগে আছো। এবার একটু কমেন্টে সবাই আমাকে জানাও তো, ইনশাআল্লাহ শুরু করেছিলাম, আলহামদুলিল্লাহ আছি, শেষ পর্যন্ত থাকতে চাই। কমেন্টে একটু ইয়েস বা ওকে একটু লিখে দেখো, আমি একটু দেখতে চাই। সাথে একটা চমৎকার গুড নিউজ রয়েছে তোমাদের জন্য। প্রতিদিনই প্রচুর পরিমাণে তোমাদেরকে ব্যথা দিচ্ছি, অর্থাৎ অনেকটা সময় ধরে, বাট এই মুহূর্তে এই লেকচারটা আমি খুবই অল্প সময় তোমাদেরকে শেষ করে দেবো ইনশাআল্লাহ। এই ধরে নিতে পারো 34 মিনিট। কয় মিনিট বলো তো? 34 মিনিট। এই 34 মিনিটের মধ্যে মশাতেও যদি কামড় দেয় তোমাকে, একেবারে তাকে তুমি বলো যে ভাই তুই কামড়া, কিন্তু আমার ডিস্টার্ব করিস না, কেমন? সো একেবারে ফুল কনসেন্ট্রেশন থাকবে ক্লাসটাতে। তো চলো আমরা আয়োজনটা শুরু করি। সো ক্লাসের বাইরে আর কোনো কথা বলা যাবে না। ওকে, গত ক্লাসে আমরা যেটা শিখছিলাম সেটা একটু হাইলাইটসটা দেখে নিই। 15 নাম্বার ক্লাস, 15তম ক্লাসে আমরা দেখেছি যে ডিটারমিনার্সের যে প্রকারগুলো ছিল, ডিটারমিনার্স ফর কাউন্টেবল নাউন, ডিটারমিনার্স ফর আনকাউন্টেবল নাউন, এবং কিছু মিক্সড ডিটারমিনার্স ফর কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। মূলত এই জিনিসটার আমরা গতদিন কথা বলছিলাম, এবং গতদিনে an1 এর সঙ্গে এভরি, তারপরে হচ্ছে যে বোথ, দিস, দোজ, মোটামুটি এই কয়টা নিয়ে আমরা কথা বলেছিলাম। আজকে আমরা একটা তুলনামূলক বিশ্লেষণ দেখব, কম্প্যারিজন দেখব। সেটি হচ্ছে কাউন্টেবল নাউনের জন্য গুরুত্বপূর্ণ ফিউ, আ ফিউ, দ্য ফিউ, ভেরি ফিউ, ফিউয়ার এবং ফিউয়েস্ট। অন্যদিকে আনকাউন্টেবল নাউনের জন্য লিটল, আ লিটিল, দ্য লিটিল, ভেরি লিটিল, লেস এবং লেস্ট। এই কয়েকটাকে আমরা একটা তুলনামূলক পার্থক্যের মধ্যে দেখব। যদি তা না দেখি তাহলে কিন্তু মনে রাখা খুব খুব বেশি কঠিন হয়ে যাবে। ওকে, তো চলো আমরা সেই টেবিলটা একটু শেয়ার করি। ইনশাল্লাহ হয়তো বা এইটার উপরে আর একটি ক্লাস লাগতে পারে আমাদের। ওকে, আজকের পর দেখা যাক কি অবস্থা। ওকে, আমরা তাড়াহুড়ো করে এমন কোনো কিছু বাদ দেব না আমরা। ওকে, তাহলে কম্প্যারিজন টেবিল ফর ডিটারমিনার্স বেসড অন কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন। দেখো, যখনই তোমাকে ডিটারমিনার শেখানো হচ্ছে, আমি গত ক্লাসেও বলেছি, আজকেও বলছি, যে তুমি অবশ্যই যদি ভুলে যাও কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের ব্যাপারটা, বা কোন শব্দগুলো আনকাউন্টেবল, তাহলে আমি তোমাদেরকে বলবো যে এই ডিটারমিনার্সের আগে নাউনের শেষ অংশে কিন্তু আমি এগুলো নিয়ে কথা বলেছি তোমাদের। হ্যাঁ, 13-14 নাম্বার লেকচারটা একটু ভালো করে দেখো। আচ্ছা, এই পাশে আমি রেখেছি ফিউ, এই পাশে লিটল, এই পাশে আ ফিউ, এই পাশে আ লিটল। দেখো মিল আছে কিন্তু। এই পাশে দা ফিউ, এই পাশে দা লিটল, এই পাশে ভেরি ফিউ, এই পাশে ভেরি লিটল, এই পাশে ফিউয়ার, এই পাশে লেস, এই পাশে ফিউয়েস্ট, এই পাশে কি লেস্ট, মানে বানানটা একটু দেখো তোমরা। ওকে, তো দুই পাশে রাখার কারণ হলো যে একটু 19-20 হালকা একটা পার্থক্যের কারণেই কিন্তু আনসারটা কিন্তু মানে ওলট পালট হয়ে যায়। সো আমি প্রথমে আলোচনার শুরুতে ছোট্ট একটা টেস্ট দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। সো মনোযোগী হও এবং ফিল করো যে হোয়াট উইল বি দ্য রাইট আনসার। ওকে, আচ্ছা, আমি যদি বলি যে চুজ দ্য কারেক্ট আনসার, সঠিক আনসারটি খুঁজে বের করো। অপশান এ, অপশান এতে ধর আমি দিলাম, আচ্ছা, ফিউ পিপল, পিও পিপল, ফিউ পিপল প্রেজেন্টেড দ্য মিটিং। আচ্ছা, ওয়ার দেয়ার, কিছু মানুষ এখানে ছিল, ফিউ পিপল ওয়ার দেয়ার, এ একটা আমি বাক্য দিলাম, এবং এরপরে আমি আরেকটি বাক্য দিলাম যে many people were there, এবং আরেকটি বাক্য দিলাম much people, সরি little, little people were there, এবং আরেকটি আনসার দিলাম যে not many people were there। ব্যাস, এই হচ্ছে বেসিক টেস্ট। তোমাদেরকে বলতে হবে যে এই চারটি বাক্যের মধ্যে কোনটি বা কোনগুলো সঠিক। ঝটপট করে যারা পরবর্তীতে এই কোয়েশ্চেন্সগুলো ট্রাই করবে তারা অবশ্যই কি করবে, একটু পজ দিয়ে থামিয়ে নিজের মতো করে চেষ্টা করবে। কেমন? তোমাদের সময় শুরু হয়েছে।
ওকে, ব্যাস, তাহলে আসো ফিউ, ম্যানি, লিটল এবং নট ম্যানি, এই যে শব্দগুলো দেখছো সবগুলো কিন্তু ডিটারমিনার। ওকে, ডিটারমিনার বসে কার পূর্বে? নাউনের পূর্বে। এই শব্দগুলো যে ডিটারমিনার তার প্রমাণ হচ্ছে তার পরের শব্দটি কিন্তু নাউন রয়েছে। ওকে, পিপল শব্দটি হচ্ছে নাউন। ব্যাস, আমি মানলাম। এখন সঠিক কোনটা আমরা একটু প্লাস মাইনাস করে ইকুয়াল আমরা একটু দেখি। আচ্ছা, ফিউ পিপল ওয়ার দেয়ার, মানে খুব বেশি সংখ্যক মানুষ সেখানে ছিল না। খুব বেশি সংখ্যক মানুষ সেখানে ছিল না। ফিউ আমরা কাউন্টেবল নাউনের জন্য ইউজ করতে পারি, যেটা আমরা দেখব। একদিক থেকে এই বাক্যটাকে আমরা রাইট বলতে পারি, আরআই জেএসটি, রাইট। এবং প্রসঙ্গত তোমাদের বলি যে যদি কোথাও ফিউ বসে ঠিক তার স্থলেই কিন্তু তুমি নট ম্যানি ব্যবহার করতে পারো। এই বাক্য দুইটার অর্থ একইবারে সেম। ফিউ মানেই হচ্ছে নট ম্যানি, আমি একটু পরে সেগুলো আলোচনায় আসবো। সো ফিউ ম্যানি পিপল, আচ্ছা একটু নয়েজ হচ্ছে, আমি ওকে, তাহলে ফিউ মানেই হচ্ছে নট ম্যানি, খুব বেশি না। নট ম্যানি পিপল আর দেয়ার, খুব বেশি সংখ্যক মানুষ সেখানে ছিল না, তার মানে আমরা ডি নাম্বারটাকেও রাইট বলতে পারি। এবং এখান থেকে একটি বিষয় প্রমাণিত, ফিউ বসে কাউন্টেবল প্লুরালের জন্য, ম্যানিও কিন্তু বসে কাউন্টেবল প্লুরালের জন্য। একটু পরে এই আলোচনাগুলো আসবে। এবার আসো, ম্যানি পিপল আর দেয়ার, সেখানে অনেক মানুষ ছিল। আমি বলতে পারি অর্থগত পার্থক্য থাকতে পারে, কিন্তু ফিউ, ম্যানি এগুলো সবগুলো কাউন্টেবল প্লুরালের পূর্বে বসে, অতএব সেখান থেকে এটিও রাইট। সো বি নাম্বার ইজ ডেফিনেটলি রাইট। বাট একটা আনসারকে আমি কোনোভাবে রাইট বলতে পারি না, সেটা কোনটা বলো তো? হ্যাঁ, সেটা হচ্ছে সি নাম্বারটা। কারণ একটু পরে তোমরা জানবে লিটিল হচ্ছে এমন একটা ডিটারমিনার, অল্প পরিমাণ, কিছু না ইত্যাদি অর্থে লিটিল এমন একটা ডিটারমিনার, সে কখনোই কাউন্টেবল নাউনের আগে বসে না। অর্থাৎ যেগুলোকে গণনা করা যায় না, যেমন আমি বলবো যে তোমার ধর হচ্ছে সুগার, এরপরে ওয়াটার, তারপরে মিল্ক, এই টাইপের আনকাউন্টেবল নাউনগুলোর ক্ষেত্রে কি বসে? লিটিল ইউজ করতে হয়। সো পিপুলের পূর্বে লিটিল বসানো এক মহা অপরাধ। তাহলে ডেফিনেটলি ইটস আ রং আনসার। তার মানে তিনটা হচ্ছে সঠিক আর একটা হচ্ছে রং। তাহলে এই টাইপের প্রশ্নগুলোতে চুজ দ্য কারেক্ট আনসারের পরিবর্তে থাকবে চুজ দ্য ইনকারেক্ট আনসার, অর্থাৎ ভুল আনসারটি খুঁজে বের করো। প্রশ্ন কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষাতে দুইভাবেই হয়, এটা তোমরা অনেকেই খেয়াল করো না, কারেক্টের দিকে নজর যায় অথবা এটাই ভাবো, কিন্তু অনেক সময় ইনকারেক্টও চাওয়া হয়। দ্যাট মিনস তিনটা সঠিক আর একটা হচ্ছে ভুল। তো থ্যাংক ইউ সো মাচ যারা প্রথম বেসিক টেস্টের রাইট আনসারটা দিতে পেরেছ। এবার চলো এই যেগুলো ডিটারমিনার নিয়ে কথা বলা হচ্ছে সেগুলো আমরা একটু একটু করে সামনে আগানোর চেষ্টা করি। দেখো, ফিউ আর লিটল, ফিউ বসবে কাউন্টেবলের জন্য, তাহলে আমরা ছোট্ট করে একটা নোট করে নেব যে এই ফিউ প্লাস সিএন মানে কাউন্টেবল নাউন, এটা হচ্ছে আমার একটা নোটস। আমি নোটসগুলোকে একটু সবুজ কালার দিই। অর্থাৎ ফিউ যদি কোথাও বসতেই চায় তাহলে কাউন্টেবল নাউনের জন্য বসবে। নট অনলি দ্যাট, কাউন্টেবল সেই নাউনটা আবার যেন তেন হবে না, সেটা কিন্তু প্লুরাল হবে। এটা কি হবে? প্লুরাল হবে। ফিউ প্লাস কাউন্টেবল যে নাউনটা থাকবে সেটা হবে প্লুরাল। তার মানে ফিউ স্টুডেন্ট কখনোই হবে না, ফিউ স্টুডেন্টস। ফিউ স্টুডেন্টস, এটা যেন সবার মনে থাকে। তাহলে ফিউ কাউন্টেবল নাউন হচ্ছে প্লুরাল, ইজ ইকুয়াল টু, এরপরে যদি ভার্ব বসতে চায় তাহলে সেই ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার। পাস্ট টেন্স হলে তো কোনো সমস্যা নেই, অ্যাটেন্ডেড, কিন্তু যদি এমনি ভার্ব হতে চায় ফিউ স্টুডেন্টস, ধরো কথার কথা ওয়াজ অথবা হচ্ছে ওয়ার, তাহলে কি হবে বলো তো? ফিউ স্টুডেন্টস অবশ্যই আমার নিয়ম অনুযায়ী কাউন্টেবল প্লুরাল হয়েছে, এই জন্য আমাদের কি হবে? ওয়ার হবে। নিশ্চয়ই বুঝতে পারছো যে নানা রকম জিনিসের দিকে তোমাকে নজর দিতে হয়। ওকে, সো ফিউ স্টুডেন্টস অ্যাটেন্ড দ্য লেকচার। এখন প্রশ্ন হচ্ছে এই বাক্যটার বাংলা অর্থ কি? ফিউ স্টুডেন্টস, ইয়াস। এবার দ্বিতীয় যে নোটসটা তোমাকে করতে হবে সেটি হচ্ছে যে ফিউ ইজ ইকুয়াল টু, যেটা তোমরা অলরেডি একবার দেখেছো, সেটি হচ্ছে নট ম্যানি। নট ম্যানি মানে খুব বেশি না। ফিউ মানে একেবারেই না এরকম অর্থ নয়, আসলে খুব বেশি নয়। এটার ভিতরে একটা নেগেটিভ ভাব থাকবে, হ্যাঁ, নেগেটিভ কনোটেশন থাকবে, যেই জন্য বলা হচ্ছে নট ম্যানি। তাহলে আমি যদি বলি ফিউ স্টুডেন্টস অ্যাটেন্ডেড দ্য লেকচার, তার মানে খুব বেশি শিক্ষার্থী লেকচারটায় অ্যাটেন্ড করেছিল না। খুব বেশি শিক্ষার্থী না, তার মানে অল্প কিছু। নেগেটিভ একটা কথা, হয়তো বা 100 জনের ভিতরে 2 জন 3 জন 4 জন, কিন্তু একেবারে জিরো নয়। ঠিক আছে, ফিউ মানে নেগেটিভ বলি, কিন্তু সে অর্থে কিন্তু জিরো নয়।
তাহলে আমরা যদি উপরের এই বাক্যটাকে আমরা যদি একটু চেঞ্জ করে দিই, লাইক আমরা এই ফিউয়ের জায়গাতে যদি বলি যে নট ম্যানি, তাহলে কিন্তু উপরের বাক্যের অর্থ এবং নিচের বাক্যের অর্থটা কিন্তু সেম হয়ে যাবে। ক্লিয়ার? আশা করি ফিউ সংক্রান্ত যে ব্যাপারটা তুমি সেটা বুঝে নিয়েছো। বাট এখানে একটা মজার টুইস্ট আছে, সেই টুইস্টটা আমি এক্ষুনি বলি। ফিউয়ের আগে যখনই একটা এ বসবে, একটু মনে রেখো, ফিউয়ের আগে যখনই একটা এ বসবে তখনই কিন্তু অর্থটা হয়ে যাবে পুরোটাই পজিটিভ, পুরোটাই পজিটিভ। এই যে ফিউ, তার আগে এ বসেছে, আ ফিউ ফ্রেন্ডস আর কামিং ওভার নাইট, অর্থাৎ রাত্রিবেলায় কিছু বন্ধু, বেশ কিছু সংখ্যক বন্ধু আসছে। আ ফিউ মানে যেটাকে আমি বলছি যে পজিটিভ অর্থে। এইটা তোমার বোঝা খুব জরুরি। যদি এটা বুঝতে না পারো তাহলে সমস্যাটা কোথায় দেখো। তাহলে আমি ছোট্ট করে এখানে একটা নোটস লিখে দিই, নোটসটা লেখো। সেটা হচ্ছে এ প্লাস ফিউ ইজ ইকুয়াল টু পজিটিভ অর্থ দেবে, পজিটিভ অর্থ দেবে, ঠিক আছে? আর যদি আমরা শুধু ফিউ বলি তাহলে তার অর্থটা নেগেটিভ অর্থ দেবে, যেটা আগে দেখেছ। সো ফিউ মানে নেগেটিভ অর্থ আর আফিউ মানে হচ্ছে পজিটিভ। ঠিক এইটা না জানার কারণেই প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অনেকেই কিন্তু এই একটা প্রশ্নে ধরা খায়। দেখবে সেটা কোনটা? আচ্ছা, আমি একটু অন্য কালার দিই যাতে করে চোখে পড়ে। আচ্ছা, কোয়েশ্চেনটা হচ্ছে এইটা, যেমন হি হ্যাজ ডট ডট FRIENDS ফ্রেন্ডস, সো হি হ্যাজ বলবো না, আচ্ছা হি দিয়ে আমরা, যে হি ইজ নট লনলি। ভালো করে বোঝার চেষ্টা করো বাক্য দুইটা। এ একটা বাক্য আর আরেকটা বাক্য হচ্ছে সেম বাক্যই, শুধুমাত্র আমি বলবো হি ইজ নট লনলি। একটাই হচ্ছে সে একাকী অনুভব করে আর একটাই সে একাকী নয়। এখন দেখো তো তুমি কোন আনসারটা ইউজ করবে? তুমি কি ফিউ ব্যবহার করবে নাকি ফিউ ইউজ করবে? প্রথম কথা হচ্ছে ফ্রেন্ডসটা কাউন্টেবল প্লুরাল, অতএব এখানে আমরা ফিউ ইউজ করব। এখন ফিউয়ের ক্ষেত্রে কি ফিউ ইউজ করব নাকি ফিউ ইউজ করব বলো তো? ইয়েস, এইবার কথা হলো যে বাংলা অর্থটা জানা খুব জরুরি। যে সো হি ইজ নট লনলি, সে একা নয়। যেহেতু সে একা নয় তার মানে কি তার বন্ধু আছে না নাই বলো তো? আচ্ছা, ছোট্ট একটা কারেকশন দিয়ে দিই, তোমরা একটু নিয়ে নিতে পারো। যেমন ফিউয়ের যে ইনফরমেশনটা, বইয়ে যে ইনফরমেশনটা আছে সেটাই কিন্তু রাইট হবে, ঠিক আছে? বইয়ে ফিউ প্লাস কাউন্টেবল প্লুরাল আছে, ভার্ব প্লুরাল, এটাই সঠিক। কিন্তু আপনি এখানে বললেন ভার্ব সিঙ্গুলার, এটা আমার মিস্টেক হয়েছে, তোমরা বইয়ে একটু ঠিক করে নিও। মানে বইয়ে যেটা আছে সেটাই ঠিক, কেমন? যেহেতু সে একা নয় তার মানে তার বন্ধু আছে। আর যখনই আমি আছে বলবো তখনই পজিটিভ অর্থে আমাকে ইউজ করতে হবে ফিউ। ক্লিয়ার? আর পরের বাক্যটার অর্থ তুমি খেয়াল করো, হি হ্যাজ ফ্রেন্ড সো হি ইজ লনলি, অর্থাৎ সে একা। একা মানে কি, তার কি বন্ধু আছে না নেই? অবশ্যই নেই, নেই বলেই তো সে একা। তো যখন আমি নেই বলছি দ্যাট মিনস আমাকে ওই নেগেটিভ জিনিসটাকে নিয়ে আসতে হবে, ফিউটাকে। সো হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস। ক্লিয়ার? এই প্রশ্নটা যে কত পরীক্ষাতে আসে, কতবার এসেছে, যারা অ্যাডভান্স লার্নার আছো একটু দেখো বা দেখবে, আমার মনে হয় অনেকটাই কমন পেয়ে যাবে। ব্যাস, এবার আমরা ফিউ ফিউ থেকে একটু এই পাশে লিটল এবং লিটল এই পাশে চলে আসি। প্রথমত মনে রেখো, এই পাশে আমি তোমাদেরকে যেগুলো নিয়ে কথা বলবো বা শেখাবো সব আনকাউন্টেবল নাউন, এই নাউনগুলোকে গণনা করতে পারবে না। আর এই পাশে আমি যত নাউন নিয়ে তোমাদের কথা বলবো সবগুলোকে তুমি গণনা করতে পারবে, একটা দুইটা তিনটা, একজন শিক্ষার্থী দুইজন শিক্ষার্থী শিক্ষার্থীগুলো, একজন ফ্রেন্ড দুইজন ফ্রেন্ড ফ্রেন্ডসগুলো, বুঝতে পারছো? একটা বই দুইটা বই বইগুলো। কিন্তু এই পাশে এসে অ্যাটেনশান, মিল, মানি, এগুলোকে তুমি গণনা করতে পারবে না। দিজ আর আনকাউন্টেবল নাউন, রাইট? আচ্ছা, এবার আসো লিটিলের প্রসঙ্গে আসি। লিটিল অ্যাটেনশান, প্রথম কথা হচ্ছে লিটিল মানেটা কি? এখানে আমরা এই সূত্রটা একটু প্রয়োগ ঘটাই, যেটা আমরা অলরেডি ইউজ করলাম। সেম কালারটা ইউজ করি, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। লিটল ইজ ইকুয়াল টু হচ্ছে UN, দ্যাট মিনস আনকাউন্টেবল নাউন। CN কাউন্টেবল নাউন আর UN আনকাউন্টেবল নাউন। দেখো, আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার না প্লুরাল, কে পারো বলতে বলো তো? ইয়েস, তোমরা সবসময় মনে রেখো যে আনকাউন্টেবল মানে সর্বদাই সিঙ্গুলার, তাই ব্র্যাকেটে আমাকে কিছু লিখতে হবে না। কিন্তু
কাউন্টেবল লিখলে কিন্তু প্রসঙ্গক্রমে লিখতে হয় সেটা কি সিঙ্গুলার না প্লুরাল। তার মানে কাউন্টেবল নাউন সিঙ্গুলারও হতে পারে আবার প্লুরালও হতে পারে, কিন্তু আনকাউন্টেবল নাউন অলওয়েজ প্লুরাল। তাহলে আমি তোমাদের সুবিধার্থে লিখে দিই অলওয়েজ প্লুরাল, পরে আমি এটা কেটে দেবো না হয়। ওকে, সো লিটিলের পর আনকাউন্টেবল নাউন অলওয়েজ সরি প্লুরাল কেন বলছি, অলওয়েজ হচ্ছে সিঙ্গুলার, কি বলেছি, সো অলওয়েজ হচ্ছে সিঙ্গুলার। তাই এরপরে যদি কখনো কোনো ভার্ব আসতে চায় তাহলে এটাকে যদি সিঙ্গুলার হিসেবে কল্পনা করা হয়, ভার্বটাও কি হবে বলো তো, ভার্বটা হবে সিঙ্গুলার। ওকে, একটা মারাত্মক ভুল, প্রথমে ফিউ কাউন্টেবল প্লুরাল ভার্ব সিঙ্গুলার লিখে রেখেছে, এখানে প্লুরাল করো তো, সরি শিট। ওকে, সো ভার্ব হচ্ছে প্লুরাল, তাহলে লিটিল আনকাউন্টেবল নাউন এটা হচ্ছে সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। ওকে, দুই পাশে বক্স তো, মানে আমি খেয়াল করতে যে এই মিসিংটা হয়েছে। তাহলে আসো, লিটিল আনকাউন্টেবল নাউন ভার্বটা অলওয়েজ কি হবে, ভার্বটা হবে সিঙ্গুলার। আর কোথাও যদি লিটিল থাকে, লিটিলের অর্থটা দেখে নাও, লিটিল ইজ ইকুয়াল টু, যেটার অর্থ হবে নট মাচ, MUCH মাচ। একটা মজার জিনিস খেয়াল করেছ, সেটা হলো যে যখন আমরা ফিউ বলছি তখন বলছি নট ম্যানি, আর যখন লিটিল বলছি তখন বলছি নট মাচ। এর মানে হলো যে ম্যানি বসে, ফিউ বসে কাউন্টেবল নাউনের জন্য, মাছ বসে, লিটিল বসে আনকাউন্টেবল নাউনের জন্য। তার মানে একই সাথে কিন্তু অনেকটা ম্যানি এবং মাছের যে ব্যবহার সেটাও কিন্তু তোমরা বুঝে নিচ্ছ। ওকে, এখন লিটিল অ্যাটেনশানের নিচে আন্ডারলাইন করলাম এবং বলছি যে এই বাক্যটার বাংলা অর্থ কি, লিটিল অ্যাটেনশন ওয়াজ গিভেন টু দ্য ওয়ার্নিং, অর্থাৎ সতর্কতে খুব বেশি পরিমাণ মনোযোগ দেওয়া হয়েছিল না, অ্যাটেনশন দেওয়া হয়েছিল না, দেওয়া হয়েছিল কিন্তু খুব বেশি পরিমাণ নয়। তো এই সেম বাক্যটাকেই আমরা ডাইভার্ট করতে পারি কি দিয়ে, এখন আমি তোমাকে প্রশ্ন দিচ্ছি, অপশান খেয়াল করো যে কিভাবে একটা ছোট প্রশ্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে তোমাকে কনফিউজড করে দেবে। এই হচ্ছে কোয়েশ্চেন। এখন অপশানে বলছে যে এই আগে কি দিতে পারি আমরা কি নট ম্যানি দেব, নাকি অপশান বি নট মাছ দেব, মাছ দেব। আচ্ছা, ওকে, সো ট্রাই করতে থাকো, দেখা যাক। দেখো, একটা কথা বলি যে যারা শেখার নিয়তে আমার সঙ্গে যুক্ত হয়েছ, আমি বিশ্বাস করি তারা শিখছ, এবং ইনশাআল্লাহ এই 50টি ক্লাস শেষ হওয়ার পর তুমি যা পাবে তা তোমার কাছে আজীবন স্মরণীয় হয়ে থাকবে। এবং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, যে কোনো একাডেমিক ক্যারিয়ার সংক্রান্ত, অথবা হতে পারে ফ্রি হ্যান্ড রাইটিং, ফ্রিল্যান্সিং, প্রতিটা জায়গায় এই বেসিকগুলোই বারবার আসবে। মাশাআল্লাহ, তোমরা অনেকে স্বতঃস্ফূর্ত আনসার দিচ্ছ। তোমরা জেনে গেছো যে লিটিল দ্যাট মিনস হচ্ছে নট মাচ। হ্যাঁ, অ্যাটেনশান যেহেতু আনকাউন্টেবল, অ্যাটেনশানকে তুমি গুনতে পারবে, ধরতে ছুঁইতে পারবে না, অ্যাটেনশান মনোযোগ আনকাউন্টেবল, সো আনকাউন্টেবলের জন্য নট মাচ, তাহলে নট মাচ অ্যাটেনশান, সো রাইট আনসার ইজ নট মাচ। এবং দেখো, নট মাচ বলি বা লিটিল অ্যাটেনশান বলি, ওকে বললাম, এরপরে ভার্বটা কিন্তু হয়েছে সিঙ্গুলার। ক্লিয়ার? এই জন্যই কিন্তু তুলনামূলক পার্থক্য দেখা খুব জরুরি। এবং তোমরা দেখো কিন্তু একটা ফিল করতে পারছো, রাইট? এই এক্সক্লুসিভ শিটটা, নোটসটা তোমরা পেয়ে যাচ্ছ পেইড ব্যাচে। কোর্স ফি কত? আচ্ছা বলো দেখি। আচ্ছা, এরপরে আসো লিটিলের ক্ষেত্রে আসি। লিটিল, সো লিটিলের ক্ষেত্রে প্রথমত যেটা সেম প্যাটার্নে আমরা দিই, লিটিল আগে একটা এ যুক্ত হয়েছে, দ্যাট মিনস প্লাস লিটল, LITTLE, লিটিল। সো যদি কোথাও প্লাস লিটিল হয় তাহলে তার অর্থটা হয়ে যাবে সঙ্গে সঙ্গে পজিটিভ। হ্যাঁ, অবশ্যই ফিউয়ের আগে যদি এ বসে সেটা যদি পজিটিভ হয় তাহলে লিটিলের আগে সেটা হবে পজিটিভ। তাহলে অনেকে প্রশ্ন করতে পারো যে স্যার, ফিউ আর লিটিল এই দুইটার মানে যদি দুইটাই পজিটিভ অর্থে, হাঁবোধক অর্থ হয়, তাহলে দুইটার আবিষ্কার কেন হলো? আরে বাবা, ফিউ এগুলো বসে কাউন্টেবল নাউনের জন্য, আর লিটিল এগুলো বসে আনকাউন্টেবলের জন্য। এটা কিন্তু ভুলে গেলে চলবে না, বেসিক বিষয় কিন্তু হচ্ছে মূলত এটা। আচ্ছা, সো পজিটিভের জন্য বসে, পাশাপাশি আমি কমা দিয়ে লিখে দেবো যদি ফিউ হয়, শুধু যদি লিটিল হয় তাহলে সেটি নেগেটিভের জন্য বসে। ক্লিয়ার? এবার ছোট্ট একটা টেস্ট হয়ে যাক। ইটস লেস সুগার,
আই থিঙ্ক, THINK, থিঙ্ক। অ্যাড ডট সুগার, SU সুগার, in this coffee. ওকে, ইট ইজ লেস সুগার বলছে, এটা খুবই কম সুগার মনে হচ্ছে, আই থিঙ্ক। ইটস লেস সুগার, আই থিঙ্ক, আমার মনে হচ্ছে খুবই কম সুগার। অ্যাড ডট সুগার ইন দিস কফি, অর্থাৎ এই কফিতে একটু বেশি পরিমাণে সুগার ব্যবহার করো। হ্যাঁ, এখন তুমি কি সুগার নিবা কি নিবা না সেইটা ডিপেন্ড করছে বাংলা বোঝার উপরে। আর এখানে যদি আমি এই বাক্যটায় জাস্ট এইভাবে বলি যে ইটস মাস সুগার, আই থিঙ্ক এটা যথেষ্ট পরিমাণে সুগার বা চিনি আছে। অ্যাড ডট সুগার ইন দিস কফি, প্রথমটায় বলা হয়েছে যে কম, আর পরেরটায় বলা হয়েছে বেশি। তো সুগার যেহেতু কম আছে, তাহলে সুগার কি বেশি চাও না? এবার বেশি চাও, তাহলে এইবার তুমি দিবা আ লিটিল, অর্থাৎ একটু যুক্ত করতে হবে। আ লিটিল অর্থাৎ অ্যাড আ লিটিল সুগার ইন দিস কফি, কফিতে একটুখানি আপনি কি যুক্ত করেন? সুগার যুক্ত করেন। কিন্তু যদি বলি ইট ইজ মাস সুগার, এটা অনেকটা সুগার হয়েছে, আই থিঙ্ক। অ্যাড লিটিল মানে হালকা, না যুক্ত করলেই হয়, লিটিল সুগার ইট, LITTLE। সো অনেক সময় বাক্যের অর্থ তোমাকে বলে দিবে যে তুমি কি আ লিটিল নাকি আ ফিউ ইউজ করবে। সো বাক্যের অর্থ বোঝা খুব জরুরি, প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অনেক পরিমাণে আসে। ওকে, সো এখন আমি যদি এরকম একটা টেস্ট তোমাদেরকে দিই, সো রাইট আনসার কী হবে? আমি প্রতিযোগিতামূলক পরীক্ষা আসা একটা প্রশ্ন তোমাদের জন্য রিপিট করছি, সেটি হচ্ছে দেয়ার ইজ ডট HOP হোপ ইন দিস কেস, অর্থাৎ এই ক্ষেত্রে আশার আলো আছে নাকি নেই। তুমি এখন কি দিবা? তুমি কি সেখানে লিটিল দেবে? অপশান বি, তুমি কি ফিউ দেবে? বলো দেখি। খুবই সহজ কোয়েশ্চেন, আনসারও সহজ, একটু ফিল করো রাইট আনসার কি হতে পারে। এইবার নজর দিতে হবে ফিলিং ইন দ্য গ্যাপের ক্ষেত্রে হোপ, আশা, এটা কি গণনা করা যায়? না। আশা, ভরসা, বিশ্বাস, মহানুভবতা, এগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, ওজন করা যায় না, কাউন্টিং করা যায় না। দে আর আনকাউন্টেবল। সো যখনই আনকাউন্টেবল হবে, আনকাউন্টেবলের জন্য ডেডিকেটেড হচ্ছে, হয় লিটিল বসবে, আর লিটিল বসবে, দা লিটিল, সেটা অন্য কথা। ফিউ কোনোভাবেই বসতে পারে না, রাইট? সো রাইট উত্তর হচ্ছে আ লিটিল। ওকে, আ লিটিল। এখন এই প্রশ্নটাই কোনো একটা জায়গায় তুমি দেখবে ইন ফিউচারে হয়তো এইভাবে তোমাকে প্রশ্ন করা হবে, এই সেম বাক্যটাই দিবে এবং দিয়ে বলবে দেয়ার ইজ, ওকে, লিটিল হোপ ইন দিস কেস। এখন এইখানে লিটিল হোপের অর্থ কি দাঁড়ালো? লিটিল হোপটা তুলে দিয়ে দ্যাট মিনস এটা কি? এটা হচ্ছে যে নো হোপ, আশা কি আছে, নাকি হচ্ছে বি নাম্বার হচ্ছে যে উইথ হোপ। লিটিল হোপ দ্যাট মিনস এই বাক্যতে অর্থ কি? নো হোপ মানে কি আশা আছে নাকি আশা নেই? আশা আছে নাকি আশা নেই? লিটিল মানে নেগেটিভ, সো তোমাকে অবশ্যই নো হোপ বলতে হবে, অর্থাৎ দেয়ার ইজ নো হোপ ইন দিস কেস, এই কেসের ক্ষেত্রে কোনো আশা নেই। তার মানে লিটিল তুলে দিয়ে সেই জায়গাটায় তুমি কিন্তু চাইলে নো ইউজ করতে পারছো। তার মানে লিটিলের অর্থটা এখানে অ্যাবাউট টু নো এর কাছাকাছি, যেটা নট মাছ এরকম অর্থ দেয়। ঠিক আছে, ওকে। সো এই ধরনের প্রশ্নগুলোই ভবিষ্যতে আসবে, তুলনামূলক যে বিশ্লেষণটা, লিটিল, আ লিটিল, এটসেট্রা। এবার আসো দা ফিউ আর হচ্ছে দা লিটল। দা ফিউ এর বিষয়টা হলো বেসিকলি তোমরা এই যে দা ফিউ যেটা দেখতে পাচ্ছ, দ্য ফিউ বুকস শি হ্যাড ওয়ার ভেরি ওল্ড। ওকে, এটা বেসিকলি হচ্ছে তোমার পজিটিভ এবং সেটা বেসিকলি হচ্ছে তোমার কি বলবো এটাকে, অনেক বেশি পরিমাণ। দ্য ফিউ বুকস শি হ্যাড ওয়ার ভেরি ওল্ড, তার কাছে যে বইগুলো ছিল, আমরা অনেক ক্ষেত্রে এটাকে পর্যাপ্ত বলি,
তার কাছে থাকা পর্যাপ্ত বইগুলো, দ্য ফিউ মানে হচ্ছে এ ফিউ মানে যা আছে তার থেকে বেশি। এটা একটু মনে রেখো তোমরা। পার্থক্য, তুলনামূলক পার্থক্যের জন্য এর থেকে আর্টিকেল সাইজে বড়, তাই হচ্ছে এটা বেশি। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি এটাকে একটা নোটস হিসেবে দিই, নোটস হিসেবে একটু যদি দিই, আমি সবগুলো লিখছি কেননা এটা যখন নোটসে দেবো তোমরা তখন বুঝতে পারবে এবং তোমাদের জন্য অনেক বেশি সুবিধা হবে। হ্যাঁ, মোর পজিটিভ, এটা হচ্ছে মোর পজিটিভ দেন কার থেকে বলো তো? মোর পজিটিভ দেন হচ্ছে আ ফিউ, সরি ওকে, মোর পজিটিভ দেন আ ফিউ, অর্থাৎ আ ফিউ এর থেকে হচ্ছে একটু বেশি পজিটিভ, বেশি জোরালো অর্থ দেবে। ঠিক এই কথাটাও কিন্তু আমরা এখানেও যুক্ত করতে পারি যে মোর পজিটিভ দেন ফিউ, অর্থাৎ ওপরে যে ফিউটা আছে না, ফিউ এর থেকে বেশি পজিটিভ হচ্ছে আ ফিউ। এই পার্থক্যটা আমি তোমাকে দেখালাম। ওকে, ব্যাস, তাহলে দ্য ফিউ বুকস শি হ্যাড ওয়ার ভেরি ওল্ড, বাংলা অর্থে এমনটা আসে যে তার কাছে যে পরিমাণে বা পর্যাপ্ত সংখ্যক যে বইটা ছিল সবগুলো ছিল পুরনো। একইভাবে দ্য লিটিল আমরা ইউজ করতে পারি আনকাউন্টেবলের জন্য। দ্য লিটিল শি হ্যাড ওয়াজ স্পেন্ট ওয়াইজলি, তার কাছে থাকা যে পর্যাপ্ত টাকা বা যথেষ্ট পরিমাণ যে টাকাটা ছিল, যে অ্যামাউন্টটা ছিল, সেটা কিন্তু সে খরচ করে ফেলেছে। সো এইটুকু মনে রেখো, দ্য ফিউ কাউন্টেবল নাউনের জন্য পর্যাপ্ততা বোঝায়, আর দ্য লিটিল আনকাউন্টেবল নাউনের জন্য সেটি দ্বারাও পর্যাপ্ততা বোঝায়। ওকে, আর এই বিষয়টা যে পর্যাপ্তটুকু কতটুকু নোন টু দ্য স্পিকার অ্যান্ড লিসেনার, এই বিষয়ে মোটামুটি যিনি বলছেন এবং যার কাছে বলা হচ্ছে এটি দৃশ্যমান। হ্যাঁ, থাকে না কিছু জিনিস যে আমি বলছি যে আমার কাছে পর্যাপ্ত টাকা আছে, তো এটা আমি জানি কিন্তু তুমি জানো না। কিন্তু যখনই তুমি কোনো বাক্যতে দ্য ফিউ অথবা দ্য লিটিল ইউজ করবে, এর মানে হলো পর্যাপ্ততা, এটা সবাই জানে, স্পিকারও জানে, অর্থাৎ আমিও জানি, যিনি শুনছেন তিনিও জানেন। এই ধরনের কথাগুলোর ক্ষেত্রেই মূলত দ্য লিটিল বা দ্য ফিউ ইউজ করতে হয়। ঠিক আছে, এই জন্য নোন টু দ্য স্পিকার অ্যান্ড লিসেনার। ওকে, আচ্ছা, এরপরে আসি আমরা ভেরি ফিউ। ভেরি ফিউ এবং ভেরি লিটিল বেসিকলি এটা হচ্ছে ইমফ্যাসিস। আমরা যখন একটু বেশি গুরুত্ব দিই, প্রত্যাশিত অ্যামাউন্টের থেকে বেশি, এখানে ছোট্ট একটা নোটস আমি লিখে দেবো তোমাদেরকে। দুটো ইস্যু, একটা হচ্ছে ইমফ্যাসিস, ইমফ্যাসিস PHASIS, ইমফ্যাসিস। এটা হচ্ছে একটা গুরুত্ব প্রকাশ পাবে, কোনো কিছুকে আমরা জোরালো দেব। আর আরেকটি বিষয় মনে রাখবো যে লেস এক্সপেক্টেড, অর্থাৎ যা প্রত্যাশা ছিল তার থেকে তুলনামূলক কম। এই সব ক্ষেত্রে আমরা ভেরি ফিউ ইউজ করব। তার মানে ভেরি ফিউ টিকেটস ওয়ার লেফট ফর দ্য শো, অর্থাৎ শোটির জন্য খুব কম পরিমাণেই টিকিট বাকি ছিল। তার মানে যে পরিমাণে দরকার ছিল লেস দ্যান এক্সপেক্টেড, প্রত্যাশার থেকে কম। মনে রেখো, যখন প্রত্যাশা থাকবে, যখন ডিমান্ড থাকবে, সেই সব জায়গাগুলোতে ভেরি ফিউ ইউজ করতে হয়। আচ্ছা, দয়া করে একটু কমেন্টটা একটু আমরা কম করি। আমি দেখছি একে অপরের রিপ্লাই দিচ্ছ, আমি খুবই বোরিং ফিল করছি। দয়া করে এটা করো না, ক্লাসের একেবারে শেষ দিকে প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ, মিস করো না, নিজের ক্ষতি করো না দয়া করে। এভাবে আমরা যদি ভেরি লিটিল এই পাশে আসি, তাহলে সেটি দ্বারাও ইমফ্যাসিস বোঝাবে, কোনো কিছু আমরা জোর দেওয়ার কথাই বোঝাবো। ওকে, দেয়ার ওয়াজ ভেরি লিটিল enthusiasm ফর দ্য নিউ পলিসি, অর্থাৎ নতুন পলিসির জন্য খুব কম সংখ্যকেই আগ্রহ রয়েছে। ইনথুজিয়াজম অর্থাৎ খুবই কম আগ্রহ রয়েছে। তাহলে এখানে আমরা এইটাকে আমরা বলতে পারি একই কথা, লেস দেন এক্সপেক্টেড, অর্থাৎ প্রত্যাশার থেকে কমকে আমরা এইখানে ইউজ করতে পারি। ভেরি লিটিল, ভেরি ফিউ খুব কম ব্যবহার হয়। আর এখানে ফিউয়ার, ফিউয়েস্ট, লেস এবং লেস্ট, এই জিনিসটি আলোচনা করার পূর্বে আমি তোমাদেরকে অন্য একটা জায়গায় নিয়ে যাব। সেটি হচ্ছে এই ফিউ, এই যে ফিউ, তারপরে হচ্ছে ফিউয়ার এবং হচ্ছে ফিউয়েস্ট। ফিউয়ার অ্যান্ড ফিউয়েস্ট, জন্মটা একটু দেখো তোমরা।
একইভাবে লেসের জন্মটা কিভাবে হয়েছে, লেসের জন্মটা একটু দেখে নাও। সেটি হচ্ছে লিটিল, LITTLE, লিটিল, এরপরে হচ্ছে লেস, আর এরপরে LEAST, লেস্ট। এটা হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ, তার মানে যখন আমরা ফিওয়ার এবং ফিউয়েস্ট ইউজ করব, ফিওয়ার এবং ফিউয়েস্ট ইউজ করব, অথবা আনকাউন্টেবলের জন্য লেস এবং লেস্ট ইউজ করব, দ্যাট মিনস সেখানে একটা তুলনার প্রসঙ্গ আসবে। সেখানে একটা কি আসবে? তুলনার প্রসঙ্গ। ফিওয়ার মানে মূলত দুইটা বিষয়বস্তুর ভিতরে তুলনা হয়, আর ফিউয়েস্ট মানে অনেক কিছুর মধ্যে। একইভাবে আনকাউন্টেবল দুইটা বিষয়বস্তুর মধ্যে হলে লেস, আর যদি দুইয়ের অধিক হয় তাহলে সেখানে লেস্ট হয়। এটা হচ্ছে বেসিক থিম। আর তুমি যদি বলো যে আরও শর্টকাট বিষয় জানতে চাই, তাহলে ফিওয়ারের ক্ষেত্রে একটা জিনিস, FEWER, ফিওয়ার ডট ডট, এই বাক্যতে তুমি কম্পারেটিভের জন্য একটা দেন দেখতে পাবে। বেস্ট অফ অল, মানে মোস্ট অফ দ্য টাইমস তুমি এই জিনিসটা দেখতে পাবে। আর লিটিলের ক্ষেত্রেও একইভাবে তুমি যদি কোথাও হচ্ছে লেস দেখতে পাও, সেইখানে কোনো কোনো জায়গাতে স্পষ্টত দেন অ্যাপেলস, দেয়ার আর ফিওয়ার অ্যাপেলস, দেয়ার আর ফিওয়ার্স অ্যাপেল। আচ্ছা, এখন এই জায়গাটা তুমি দেখো একটু পরে দেয়ার আর ফিওয়ার অ্যাপেলস, তুমি কিন্তু একটু পরেই দেন দেখতে পাচ্ছ, ইন দ্য আদার, দেয়ার আর ফিওয়ার অ্যাপেল ইন দ্য বাস্কেট দেন ইন দ্য আদার। অর্থাৎ এই ঝুড়িতে ওইগুলোর থেকে তুলনামূলক অনেক বেশি কম আপেল আছে। তাহলে তুলনামূলক ক্ষেত্রগুলোতে তুমি কিন্তু কি ইউজ করছো? ফিওয়ার ইউজ করছো। ওকে, ডান। তার মানে দেন যে বাক্যতে থাকবে তুলনা, সেখানে তুমি দেখবে যে কাউন্টেবল নাউন রয়েছে কিনা প্লুরাল, অর্থাৎ তুমি ফিওর ইউজ করবে। দেখবে তুমি দেন আছে কিনা, ইয়েস, শব্দটি আনকাউন্টেবল কিনা, তুমি সেখানে লেস ইউজ করবে। ঠিক আছে, দেয়ার আর লেস সুগার ইন দিস রেসিপি, অর্থাৎ এই রেসিপিতে সুগার অনেক কম দেন ইন দ্য আদার, অন্য রেসিপির তুলনায়। এইখানে তুলনা কথাটা সর্বদাই প্রাধান্য পাবে। ওকে, সো আমি এখানে একটু লেস সুগারে আন্ডারলাইন করি। ওকে, ব্যাস। এরপরে হচ্ছে ফিউয়েস্ট। ফিউয়েস্ট মানে কি বলেছি? অনেকের ভিতরে, অফ অল দ্য ক্লাসেস, সকল শ্রেণীর মধ্যে। দেখো, অফ অল দ্য ক্লাসেস, যদি কোনোভাবে এমন হতো, আমি বলছি সেটা, অফ অল দ্য ক্লাসেস না থেকে যদি কোনোভাবে থাকতো অফ দ্য টু ক্লাসেস, TW, টু ক্লাসেস, তাহলে এই জায়গাটায় ফিলিং ইন দ্য গ্যাপে আমি তোমাকে বললাম যে রাইট আনসার তুমি কি বসাতে চাও, বলো দেখি। ওকে, সো অফ দ্য টু ক্লাসেস, আমি বলেছি সকল শ্রেণীর ভিতরে, কিন্তু আমি বলেছি দুইটা শ্রেণীর ভিতরে। হিজ হ্যাজ, এখানে হিজটা কিন্তু পজেসিভ, হ্যাঁ, এই পজেসিভ অর্থে, মানে এখানে হি, হিজ, হিজ ওই অর্থে পজিটিভ আছে। দে, দেম, দেয়ার্স, হ্যাঁ, ওই দেয়ার্সের মতো এখানে হার্স, এরকম। ওকে, হিজ হ্যাজ, আচ্ছা পরের অংশে চলে আসছে না, হিজ হ্যাজ দ্য ফিয়ার্স্ট স্টুডেন্ট, এক লাইনে নেই। ওকে, ইয়েস, যেহেতু দুইটার মধ্যে তুলনা হয়েছে তাহলে হ্যাজ দ্য ফিওয়ার। আমরা যেহেতু এখানে বলেছি দুইটার মধ্যে, দেন কিন্তু মূলত দুইটাকেই বোঝায়, আর সেই জন্য কিন্তু এখানে রাইট উত্তর তখন হয়ে যাবে ফিওয়ার। রাইট, সো অনেকের ভেতরে হলে সেটা হয়ে যাচ্ছে ফিউয়েস্ট, আর যখন দুইটার মধ্যে হচ্ছে তখন সেখানে হয়ে যাচ্ছে কম্পারেটিভে ফিওয়ার। একইভাবে অফ অল দ্য ইনগ্রিডিয়েন্টস, সকল উপাদানের মধ্যে উই ইউজ দ্য লেস্ট সল্ট। সল্ট তো আনকাউন্টেবল, তো আমরা সবচেয়ে কমটা ইউজ করি। অফ অল দ্য ইনগ্রিডিয়েন্টস, হ্যাঁ, সকল উপাদানের ভিতরে, আনকাউন্টেবল ফ্যাক্ট, এবং তার ভিতরে একটি হচ্ছে সল্ট, সেই জন্য এখানে কি হলো? লেস্ট হলো। ঠিক আছে, কিন্তু যদি কোনোভাবে আমি এই বাক্যটায় একটু খেয়াল করো, জাস্ট একটু চেঞ্জ করে দিতাম আমি, যে অফ অল দ্য ইনগ্রিডিয়েন্টস না, আমি অফ অল দেব না, অফ দ্য টু ইনগ্রিডিয়েন্টস, অর্থাৎ দুইটা উপাদানের ভিতরে উই ইউজ ডট ডট লেস সল্ট। এইবার বলো তো রাইট উত্তর কি হবে? অপশানে থাকবে লেস, অপশানে থাকবে LEAST, লেস্ট। এই তো, তুমি যা শিখছো প্রতিযোগিতামূলক পরীক্ষাতের বাহিরে আসলে কিছু নয়, এগুলোই ঘুরে ফিরে আসে। আর এখানে ধরা খাও, অনেক বেশি আটকে ওঠো, চমকে যাও, কিন্তু বিশ্বাস করো এগুলো হচ্ছে বেসিক, এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল রুল। ইয়েস, যেহেতু আমি দুইটার মধ্যে বলেছি, তার মানে এখানে অনেকটা দেনের মতো রুল চলে আসবে। দেন মানে তো এটার সাথে ওটা, তার মানে এটা কি হবে বলো তো? লেস। দ্যাট মিনস কি হবে? কম্প্যারেটিভ হবে।
ওয়েল, সবশেষে আরেকবার স্মরণ করিয়ে দিই যে আমাদের আলোচনার বিষয় ছিল যে কাউন্টেবল নাউনের জন্য কোন ডিটারমিনারগুলো বসে, যেগুলো আমি এই পাশে দেখানোর চেষ্টা করেছি, আর আনকাউন্টেবল নাউনগুলো কোনগুলো, যেগুলো আমি এই পাশে দেখিয়েছি। এই হচ্ছে মোটামুটি অ্যাট এ টাইম একসাথে বক্স আকারে আমি দেখানোর চেষ্টা করেছি। ফিউ, লিটিল, আ ফিউ, আ লিটিল, দ্য ফিউ, দ্য লিটিল, ভেরি লিটিল, ফিউয়ার, লেস, ফিউয়েস্ট, লেস্ট। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে প্রচুর তথ্য, যার কারণে তোমরা অনেকে নিতে পারোনি, মনে হয়েছে সর্বনাশ, অনেক কঠিন। তারপরেও তোমরা অনেকেই লেগেছিলে না? যে যাই হোক, লেগে থাকবো, স্যার বলেছে। ইয়েস, আর এটাই হচ্ছে সফল হবার মূল কথা। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো, না শুনে কেউ লাইভ থেকে বিদায় নেবে না, খুব মনোযোগ দিয়ে শুনবে। আজকের এই ক্লাসগুলো খুবই তথ্যমূলক, এটা শুনতে হবে বিকজ তুমি যদি গ্রামার শিখতে চাও, ইংরেজিকে বশে আনতে চাও। আমি এই টপিক আলোচনা না করলেও পারতাম, বাট আমি করব। কেন করব? বিকজ আমি বলেছি ইংরেজির সবগুলো টপিকে নিয়ে আসবো। আচ্ছা, ধরো দেখতে অনেক সুন্দর, অনেক ধরনের খাবার, সবগুলোই কি টেস্টি হবে? না, টেস্টি তো হবে না। কিন্তু এটা তো তুমি জানো যে সকল খাবারের ভেতরেই শরীরের জন্য গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। করলা অনেকের জন্য পছন্দ না, কিন্তু করলার জুস ডায়াবেটিস পেশেন্টের জন্য খুব গুরুত্বপূর্ণ। অনেকে মিষ্টি কুমড়া পছন্দ করে, অনেকে করে না, অ্যালার্জি আছে। কিন্তু মিষ্টি কুমড়াতে যা আছে সেটা শরীরের জন্য অনেক ভালো কিছু। সো আমি একটা কথা বলতে চাই, প্রতিটা ক্লাসই খুব সহজে বুঝে নেবে, সবশেষে হুররা হিপে হুররে চমৎকার আহ্লাদে ফেটে পড়বে। এটা কি ইংরেজি? তোমার কি মনে হয় এই সেই ইংরেজি? না, বরং ইংরেজি একটু কঠিন বলেই আজ এত বছর ধরে নাস্তানাবুদ হয়ে আছো তুমি। এই ইংরেজিকে বসে আনার জন্য চলছে আমাদের কর্মশালা। কি বলতো? দিস ইজ কল্ড কর্মশালা। এবং এই কর্মশালার মধ্য দিয়ে তুমি ইংরেজি শিখছো, পাকাপুক্ত হচ্ছ, অন্যকে ইংরেজি শেখাবে, এই ধরনের মন মানসিকতা তৈরি হচ্ছে, এবং ইন ফিউচার ইনশাআল্লাহ ইংরেজি নিয়ে তুমি ক্যারিয়ার গড়ে তুলবে। ইংরেজিতে প্রাইভেট পড়াবে, ইংরেজি নিয়ে কোচিং সেন্টার দেবে, জব প্রিপারেশন, যে কোনো জায়গায় তুমি ভালো পারফরমেন্স করবে। তোমাকে লেগে থাকতে হবে আঠার মতো। এবং তাই তো আমার অনুগত কৃতজ্ঞ শিক্ষার্থীরা লেগেও আছে। আর কিছু কিছু জন কমেন্ট করছে, দয়া করে তোমরা তাদেরকে ভুল বোঝো না। তাদেরকে একটু কঠিন লাগছে বিষয়টা, বরং তাদেরকে বুঝিয়ে বলো যে দেখো, কমেন্ট না করে তুমি লেগে থাকো। এটা লেগে থাকতে হয়, এটাই খুব স্বাভাবিক। এখন ব্যাপারটা এরকম যে ছোটোবেলায় হাঁটতে গেলে পড়ে যায়, তবুও বাবা মা কিন্তু তাকে ধরে ধরে হাঁটায়। বিকজ হাঁটার বয়সে যদি না হাঁটে তাহলে পাগুলো বাঁকা হয়ে যায় এবং ঠিকমতো হাঁটতে পারে না। তোমরা এখন ইংরেজি শেখার এই জায়গাটায় শিশু সুলভ, একটু হাঁটতে শিখেছ, পড়ে যাচ্ছ। সো এই জায়গায় আমরা ধরে ধরে তুলে নিয়ে আসবো। কেউ কাউকে বাজে কমেন্ট করে ব্যথা দিয়ে কখনো এই জায়গায় আমরা একজন আরেকজনকে ইন্সপায়ার করব না। আমরা ইন্সপায়ার করব অবশ্যই সুন্দর কথা দিয়ে। এটাই তোমাদের কাছে আমার বলা থাকবে। ওয়েল, গুরুত্বপূর্ণ যে কথাটি না শুনে যাবে না সেটি হচ্ছে রিভিশন। আমরা কিভাবে রিভিশন দেব? রিভিশন নন স্টপ চলতে থাকবে। এখন থেকে প্রতিদিন রিভিশন হবে 4টা ক্লাস। এখন থেকে প্রতিদিন রিভিশন হবে 4টা ক্লাস। মনে রেখো, কয়টা করে ক্লাস? 4টা করে ক্লাস প্রতিদিন। প্রতিদিন 4টা করে ক্লাস রিভিশন হবে। কিভাবে? ভালো করে বোঝো। প্রথম লেকচার হচ্ছে 1 এবং 2 রিভিশন দেবে, তার সঙ্গে এই মুহূর্তে আজ যে ক্লাসটা হয়ে গেল 2টা, সেই 2টা ভালো করে বুঝো। পরের দিন অর্থাৎ আগামীকাল গত দিনের পুরনো 2টা ক্লাস, তাহলে 3 এবং 4, তার সঙ্গে আজ মানে কালকে যে 2টা ক্লাস অনুষ্ঠিত হবে সেটা। ঠিক তার পরের দিন আগের ক্লাস 5 এবং 6, তার সঙ্গে আজ অনুষ্ঠিত হবে যে 2টা, সেইটা। এই প্যাটার্নে প্রতিদিন 4টা করে ক্লাস অনুষ্ঠিত হবে। কয়টা করে? 4টা করে ক্লাস অনুষ্ঠিত হবে। যদি রিভিশনের এই ধারা, আমার দেওয়া এই পন্থা এখন থেকে তুমি কাজে লাগাও, দেন তোমার এই আয়োজনটা তোমাকে শতভাগ সাহায্য করবে। আদারওয়াইজ ব্যর্থতায় পর্যবসিত হবে। মাঝপথে আমরা হেরে যেতে চাই না। ইনশাআল্লাহ অনেক পথ এসেছ। কোনো কোনো লেকচার একটু কঠিন মনে হতে পারে, বাট আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ এই জিনিসটা আবার পরবর্তী দিনে কোনো না কোনো একটা লেকচারের ভিতরে সহজ হবে। কিন্তু যদি মনোযোগ কোনোভাবে বিচ্ছিন্ন হয়ে যায়, কোনো একদিন যদি ভাবো আজকে আর পারবো না, আজকে ক্লাস করব না, এই যে ঘাটতি শুরু হলো, এইটার কোনো দিন পূরণ হবে না। জীবনে সুযোগ বারবার আসে না। টাকা দিয়ে ভর্তি হয়েছ, সময় দিচ্ছ,
আত্মবিশ্বাসের ক্ষয় করছো, ইনশাআল্লাহ এগুলোকে যেন আমরা পজিটিভভাবে পজিটিভ রিভিউ নিয়ে আসতে পারি, সেটা একটু চেষ্টা করি আমরা। ভেঙে পড়ো না, সাথে লেগে থাকো, শোনো আমার কথা, ইনশাআল্লাহ। আর খুব বেশি দূরে নয়, আমরা দেখতে পাচ্ছি 25তম দিন, ঠিক এই দিনে মিটমিট করে আলো জ্বলছে, মিটমিট করে আলো জ্বলছে। ওই আলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। একটু চোখ বন্ধ করো। আমরা অনেকটাই, আগে তো একেবারে অন্ধকারে ছিলাম, এখন কিছুটা আলো দেখতে পাচ্ছি। বিশ্বাস করো, আস্তে আস্তে আমরা সামনে আলোর দিকে এগিয়ে যাচ্ছি। আর কয়েকটা দিন, এরপর কত আত্মবিশ্বাস তোমাকে, তুমি নিজে ফিল করবে, এটা তুমিই শুধু বলবে। দয়া করে ছিটকে পড়ো না। শেষ করছে আজকের আয়োজনটি, ইনশাআল্লাহ আগামী দিন আমরা কথা বলবো লেকচার পরবর্তী দুইটি নিয়ে, ডে চ্যালেঞ্জ 8। আলহামদুলিল্লাহ, এর মধ্য দিয়ে আমাদের শেষ হলো মিশন 8 ডান। প্রতিদিন এই লিখতে পারা খুব সহজ কাজ নয়। মনোযোগ দিয়ে ক্লাস শেষ করে যারা লিখতে পারছে, আলহামদুলিল্লাহ, তাদের এই লেখার মধ্যে অন্য রকমের একটা স্বাদ। আশা করি এই স্বাদ তোমরা প্রত্যেকে নেবে। প্রতিজ্ঞা হও নিজের কাছে, লেগে থাকবে। আর এই ধরনের বার্তাগুলো মিশন 9, মিশন 10, মিশন 25 এইভাবেই শেষ পর্যন্ত পৌঁছে যাব। ভালো থেকো, যে ভালো শেষ নেই। সুখে থেকো, যে সুখের সীমানা নেই। এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।